হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় ১০ দ্বিপদী বিস্তৃতির ওয়ান শট সিকিউ ক্লাস। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা বোর্ডের যত টাইপের সৃজনশীল আসা সম্ভব এই চ্যাপ্টার থেকে সেগুলো সলভ করব। যদিও বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসার সম্ভাবনা একটু কম, তবে এসএসসি ২৬-এর আসলেও আসতে পারে, তবে এসএসসি ২৭-এর আসার চান্স খুবই কম। ঠিক আছে? প্রথম সৃজনশীল ঢাকা বোর্ড ২০২৩। দেখো কি আসছে। পি সমান সমান এখানে একটা দ্বিপদী দেয়া, কিউ সমান সমান, আচ্ছা এখানেও কিছু একটা দেওয়া, দুইটা দ্বিপদী বিস্তৃতি। ঠিক আছে? আচ্ছা, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে 3 - y⁵ এর বিস্তৃতি নির্ণয় করো। তার মানে এই যে এখানে আরেকটা দ্বিপদী দেওয়া আছে। দ্বিপদী মানে কি? দুইটা পদ। এই যে একটা পদ হলো গিয়ে 3, আরেকটা পদ -y। ঠিক আছে? এই যে দুইটা পদ মিললা তৈরি করছে এই দ্বিপদী। এখন এই দ্বিপদীর উপরে পাওয়ার আছে কত? 5। তার মানে আমরা যদি এই দ্বিপদীটাকে বিস্তৃতি করি, কেউ কি বলতে পারো আমি মোট কয়টা পদ পাবো? যেহেতু উপরে পাওয়ার 5, তাহলে আমি 6টা পদ পাবো, তাই না? যদি উপরে পাওয়ার 9 হইতো, তাহলে আমি 10টা পদ পাইতাম। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে বিস্তৃতি করি। প্রথম পদ তুমি আগে লেখো 3, আর আর সাথে লেখো -y। ঠিক আছে? আচ্ছা, 3-এর উপরে আমার পাওয়ার হবে সর্বোচ্চ মানে কি 5, আর -y এর উপরে পাওয়ার হবে 0। আমরা জানি যে দ্বিপদী বিস্তৃতির নিয়মগুলা কি কি। নিয়ম হইল প্রথমত, যেহেতু উপরে 5, তাহলে এটাকে আমরা বিস্তৃতি করলে মোট 6টা পদ পাবো। আবার প্রত্যেকটা পদ, যেমন এইটা হলো প্রথম পদ, এভাবে কইরা আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ 6টা পদই আমরা লিখবো। ঠিক আছে? যদিও সবসময় লেখার দরকার পড়ে না। তো এই প্রত্যেকটা পদের মোট যে পাওয়ার, এই মোট পাওয়ার কিন্তু 5ই হবে। যেমন এখানে প্রথম পদের দিকে তাকাও, 3-এর উপরে পাওয়ার 5, -y এর উপরে পাওয়ার 0। 5 আর 0 তুমি যদি যোগ করো তাহলে কিন্তু 5ই হয়। আবার আমরা যদি একটু দ্বিতীয় পদটা লিখি, দেখো তো দ্বিতীয় পদ কত হবে। প্লাস দেবা আগে, দেখো 3 আর লেখবা -y, অবশ্যই এটা ব্র্যাকেট দিয়ে। এখন 3-এর উপরে প্রথম পদে পাওয়ার ছিল 5, দ্বিতীয় পদে পাওয়ার হবে 4, এক কমছে। আর -y এর উপরে আগে ছিল পাওয়ার 0, এখন এক বাড়বে, হবে 1। এটাই নিয়ম। ঠিক আছে? আস্তে আস্তে প্রথম যে পদ, যেমন 3-এর পাওয়ার আস্তে আস্তে কমবে। এই সর্বোচ্চ কত? 5 না? তাহলে 5 থেকে কমবে 5, 4, 3, 2, 1, 0। আর -y এর পাওয়ার আস্তে আস্তে বাড়বে, 0 থেকে হাইয়েস্ট যে পাওয়ার সেই পর্যন্ত যাবে, মানে 0 থেকে এই অঙ্কে 5 পর্যন্ত যাবে। 0, 1, 2, 3, 4, 5। ঠিক আছে? এগুলা কিন্তু আমরা থিওরি ক্লাসে আলোচনা করছি। আচ্ছা, তাহলে লেখো তৃতীয় পদ 3³ -y² আবার লেখো চতুর্থ পদ 3² তারপরে লেখো 5 নম্বর পদ 3⁻1 -y⁴। তারপরে লেখো 3-এর উপরে পাওয়ার 0 আর -y এর উপরে পাওয়ার 5। দেখো তো প্রত্যেকটা পদে আমার মোট পাওয়ারের ভ্যালু কিন্তু 5। 4 আর 1 যোগ করলে 5, 3 আর 2 যোগ করলে 5, 2 আর 3 যোগ করলে 5। দেখলা? 1 আর 4 5, 0 আর 5 যোগ করলেও 5। তার মানে প্রত্যেকটা পদের আমি যদি পাওয়ারগুলো যোগ করি, তাহলে আমি কিন্তু সর্বোচ্চ পাওয়ারের সমানই পাবো। আবার তুমি পদ দেখো গুণনা, 6টা পদ পাবা। আবার দেখো এই যে 3-এর উপর পাওয়ার আস্তে আস্তে কমতেছে, আর y এর উপরে -y এর উপরে পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে। 0, 1, 2, 3, 4, 5। প্যাটার্নটা কি বুঝছো? এগুলো কিন্তু থিওরি ক্লাসের আলাপ আলোচনা। এখন কথা হইলো, অঙ্কটা কিন্তু শেষ হয় নাই। এখনো একটা মেইন জিনিস বাকি আছে, সেটা হইলো এই যে পদগুলো আমি লিখলাম, পদের সহগ আছে। এই পদের সহগ কিন্তু আমি লিখি নেই। এই অঙ্কে আমাকে বলছে কি, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে। প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে, তাহলে প্যাসকেলের ত্রিভুজ কি? দেখো, প্যাসকেলের ত্রিভুজ হলো অনেকটা এরকম যে এন এর ভ্যালু যদি 0 হয়, তাহলে মনে করো 1। আচ্ছা, এগুলো আমরা আসলে বেসিক ক্লাসে আলাপ আলোচনা করছি। মনে করো একটা দ্বিপদী, এই একটা দ্বিপদী আছে a প্লাস বি। এখন a প্লাস বির উপরে তুমি যদি পাওয়ার 0 দাও, যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে ওর ভ্যালু কত হয়? 1 না? তাহলে এই যে n সমান সমান যদি 0 হয়, ভ্যালু হলো 1। আবার তুমি যদি a প্লাস বি উপরে পাওয়ার 1 দাও, তাহলে কত হবে? তাহলে কিন্তু a প্লাস বি হবে, তাই না? এখন এর সহগ কত? এর সহগ হলো 1, আবার বি এর সহগও কিন্তু 1। তাহলে দেখো 1, 1। কেউ কেউ প্রশ্ন করতে পারো যে ভাই এখানে এ প্লাস বি না থাইকা যদি এ প্লাস বি মাইনাস সি থাকতো তাইলে কি হইতো, তাই না? ভাইয়া শোনো, আমি যে জিনিসটা লিখছি, এখানে পদ কয়টা? একটা, দুইটা,
3টা। এই চ্যাপ্টারের নাম কি ত্রিপদী বিস্তৃতি? না, আমরা পড়তেই আসি দ্বিপদী বিস্তৃতি, তাহলে এই ত্রিপদ নিয়ে আমরা কোনো চিন্তা করব না। তবে এমসিকিউ করার সময় আমি কিন্তু তোমারে দেখাইছি যে এরকম যদি ত্রিপদী দেওয়া থাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে কিন্তু আমরা খুব সুন্দর মতো কইরা দ্বিপদী বানাই দিতে পারি, তাই না? পারি। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। আচ্ছা, এখন যেটা বলা ছিল সেটা করি। এই যে এ প্লাস বি, তাহলে এখানে 1 এখানে 1, আবার এ প্লাস বির উপরে পাওয়ার যদি 2 হয়, মানে এন এর মান যদি 2 হয়, তাহলে কত হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথম পদ এ স্কোয়ার, এ স্কোয়ারের সহগ কত? সাথে আছে 1। দ্বিতীয় পদের সহগ কত? প্লাস 2। তৃতীয় পদের সহগ কত? প্লাস 1। বলো বুঝছো কিনা? আবার এইভাবে তুমি যদি এ প্লাস বির উপরে কিউব দাও, তাহলে সূত্র আমাদের জানা আছে নিশ্চয়ই, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তার মানে 1। দ্বিতীয় পদের সহগ 3, তৃতীয় পদের সহগও 3, আর শেষের পদের সহগ 1। বুঝছো প্যাটার্নটা? এটা হলো, দেখো n সমান সমান যখন 1 হয়েছে তখন আমার এই 1 1 পাইছি, n সমান সমান যখন 2 হয়েছে তখন আমরা এই 3টা সহগ পাইছি, n সমান সমান যখন 3 হয়েছে, দেখো n এর মান 3, তার মানে এই দ্বিপদের উপরে পাওয়ার 3। অর্থাৎ এটাকে তুমি যদি বিস্তৃতি করো তুমি 4টা পদ পাবা, আর 4টা পদের 4টা সহগ হবে, এই যে 4টা সহগ। ঠিক আছে, এগুলাকে বলা হয় দ্বিপদী সহগ। আবার n এর মান যদি তুমি 4 বসাও, এই সূত্রটা আমাদের মুখস্থ না, বাট আমরা কিন্তু খুব ইজিলি এই প্যাটার্ন দিয়ে সলভ করতে পারবো। দেখো 1, চারোর পাশে কিন্তু 1, দেখছো? এই 1 1 1 1 1, তাহলে এখানেও 1 লেখো, আবার এই পাশে একটা 1 লেখো। তারপরে লক্ষ্য করো, এই 2 আর 1 যোগ করে কিন্তু 3 হয়েছে, আবার এই 2 আর 1 যোগ করে 3 হয়েছিল। আবার তার আগে দেখো এই 1 আর 1 যোগ করে মাঝখানে 2 লাগছে। ঠিক আছে, তাহলে এই 1 আর 3 যোগ করলে কত হয়? 4। 3 আর 3 যোগ করলে কত হয়? 6। 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এই যে জিনিসটা আমি লিখলাম, এটাকেই বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। এই প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার কইরা আমরা দ্বিপদী বিস্তৃতির পদগুলোর সহগ নির্ণয় করতে পারি। যেমন n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে এই 5টা সহগ আমরা পাবো। আমাদের এই অঙ্কে n এর ভ্যালু কত? n এর ভ্যালু কিন্তু ভাইয়া 5, তাই না? n এর ভ্যালু কত? 5। তাহলে n এর ভ্যালু যদি 5 হয়, তাহলে সহগগুলো কত কত হবে? এখানে তো আর জায়গা নাই, দাঁড়াও একটু দেখি, কারসাজি করা লাগবে, বুঝছো? তেমন কিছু না, এখানে এটার একটু উপরে আনবো, উপরে আনলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো n এর মান যদি 5 হয়, n ইকুয়ালস টু 5, তাহলে আমার সহগগুলা, আগে দিকে একটা 1 দাও, এদিকে একটা 1 দাও। আচ্ছা, এখানে একটা কমা দিই, নাইলে আবার অনেকে ভাববে যে 51 লিখছি, তাই না? দেখো আবার এই দুই পাশে 1 দিলাম, এই 1 আর 4 যোগ করলে কত হয়? 5। 4 আর 6 যোগ করলে 10, 4 আর 6 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে 5। এই যে n এর ভ্যালু যদি 5 হয়, তাহলে আমরা কিন্তু মোট 6টা পদ পাবো। সেই 6টা পদের 6টা সহগ থাকবে, এই সেই 6টা সহগ 1 5 10 10 5 1। তার মানে তৃতীয় পদের সহগ কত? 10। ষষ্ঠ পদের সহগ কত? 1। বুঝছো বিষয়টা? এই সহগগুলো কখন হবে জানো? যদি তোমার দ্বিপদীটা এরকম হয়, এই যে এ প্লাস বি অথবা এক্স প্লাস ওয়াই, এই ফরম্যাটের হইলে হবে। কিন্তু যদি 2x মাইনাস ওয়াই হয়, তাইলে কিন্তু হবে না। বা 2x প্লাস ওয়াই যদি হইতো, তাইলেও কিন্তু হবে না। বা যদি এক্স প্লাস 3y হবে, তাইলেও কিন্তু হবে না। মানে এই যে সহগগুলো কখন হবে? যখন আমার যে অরিজিনাল যে দ্বিপদীটা দেওয়া, সেই দ্বিপদীর যদি দুইটা পদের সহগই 1 হয়, যেমন এখানে x এর সহগ 1, y এর সহগ 1, তখন কিন্তু এইটাই হইল গিয়ে ফাইনাল সহগ। কিন্তু যদি দ্বিপদীর x আর y এর আগে থেকে কোনো একটা সহগ থাকে, তখন কিন্তু এই সহগটা হবে না, এর সাথে আরেকটু মডিফিকেশন আছে। ঠিক আছে, এগুলো আমরা অঙ্ক করতে গেলেই দেখব। যেমন এইখানে লক্ষ্য করি, আমাদের উপরে যেহেতু পাওয়ার 5, এই পাওয়ার 5 আমরা কিন্তু প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে সহগগুলা নির্ণয় করছি, তাই না ভাইয়া? আচ্ছা, আমরা কেন প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করছি? কারণ আমাদের কোশ্চেনে তারা বইলা দিয়েছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার কইরা। তোমরা অনেকে মনে করতে পারো ভাই এই অঙ্ক তো সবাই পারে। আসলে একটা অঙ্ক আমাদের যতই মনে হোক না কেন যে সবাই পারে, কখনোই সবাই একটা অঙ্ক পারে না। এইরকম এক টাইপের আমরা একটা ম্যাথ জাস্ট করবো, বাকি সব তোমরা নিজেরা করবা। এজন্য আমি এইটাই খুব সময় দিতেছি, বুঝছো? একটা সময় দেবো, বাকিগুলো আর সময় দেওয়াই লাগবে না। তাহলে এই প্রথম যে পদ, প্রথম পদের সহগ আমি কত লিখবো? 1, এই যে এখানে লেখো 1। দ্বিতীয় পদের সহগ কত? 5, তাহলে এখানে লেখো 5 ইন্টু। তৃতীয় পদের সহগ কত? 10, আচ্ছা এই তৃতীয় পদের সাথে এখানে লেখো 10। চতুর্থ পদের সহগের সাথে লিখবা, মানে কত? 10। চতুর্থ পদের সহগ হবে 10। পঞ্চম পদের সহগ কত? 5, তাহলে 5 ইন্টু।
ষষ্ঠ পদের সহগ কত? 1। 1 কিন্তু লেখা লাগে না, কারণ একের সাথে গুণ করাও যে কথা, না করাও সেম কথা, তারপর আমি লিখলাম তোমাদের খুশির জন্য, ঠিক আছে। আচ্ছা এখন বলো তো, এই -y⁻0 কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে ওইটার ভ্যালু কত? 1। একের সাথে এক গুণ করলে কিন্তু একই হয়। আর এটার সাথে 3⁵ গুণ করো তো কত হবে? 3⁵, এই গুণফলটা কত? 243 নাকি? 3⁵, হ্যাঁ 243, ঠিক আছে। তাহলে প্রথম পদ হবে আমাদের 243, ঠিক আছে। আচ্ছা এখন দ্বিতীয় পদের দিকে লক্ষ্য করো, -y⁻1 যেহেতু বিজোড় সংখ্যা, তার মানে এই মাইনাসটা কিন্তু পারসিস্ট করবে বা থেকে যাবে, ঠিক আছে, গায়েব হবে না। এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস। 3⁴ এর ভ্যালু কত? সবাই ক্যালকুলেটরের মাধ্যমে বের করো, হবে 81। 81-র সাথে 5 গুণ করলে কত হয়? 405। তাহলে -405y, ঠিক আছে। আচ্ছা এই যে -y-এর উপরে হোল স্কোয়ার, তার মানে এই মাইনাসটা কিন্তু আর থাকবে না। আমরা নিশ্চয়ই জানি -y² মানে কি, মানে -y কে দুইবার গুণ, -y × দুইবার গুণ করলে দেখো তো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, y গুণ করলে হবে y²। আবার এখানে যদি প্লাস হয়, এই প্লাসের সাথে প্লাস গুণ করলে কিন্তু এটা প্লাস থাকবে, ঠিক আছে। 3³ ভ্যালু কত? 27। 27-এর সাথে 10 গুণ করলে 270 y²। তার পরবর্তী চতুর্থ যে পদ, সেখানে কিন্তু মাইনাসটা থেকে যাবে। 3 3 9, 9 10 90 y³। তার পরবর্তী পদ আবার থাকবে পজিটিভ, 3 3, 3 5 15 y⁴। আচ্ছা আমরা পঞ্চম পদ পর্যন্ত করছি, এখন একেবারে লাস্টের পদ। 3⁵0 ভ্যালু 1, একের সাথে এক গুণ করলে এককে এক, বাট এখানে -y⁵। আচ্ছা ঠিক আছে, তাহলে -y⁵। বলো বুঝছো কিনা? এই যে আমরা কিন্তু নির্ণেয় দ্বিপদীকে বিস্তৃতি করে ফেলাইলাম। কিভাবে করলাম? এই সহগগুলো আমি কিভাবে পাইছি? যেহেতু বইলা দেশে যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে, তাই আমার কিন্তু এই জিনিসটা লেখা দেখান লাগবে। এই যে এই জিনিসটা, এটা কিন্তু তোমার লেখা দেখান লাগবে। এই যে n=0 হইলে এইটা, n=1 হইলে এরকম, বুঝছো? না লেখলে কিন্তু স্যাররা মার্ক দেবে না। কেউ যদি শুধুমাত্র এতটুকু করে তাইলে সে মার্ক পাবে না, তার অবশ্যই প্যাসকেলের ত্রিভুজটা শো করা লাগবে। কোনো কনফিউশন আছে তোমাদের এই পর্যন্ত কারো? বলো। কনফিউশন যদি না থাকে তাহলে পরবর্তী প্রশ্ন খতে কি বলছে লক্ষ্য করি। যদি পি এর বিস্তৃতিতে x⁷ এবং x⁸ এর সহগ সমান হয়, তার মানে আমার যে পি দেওয়া আছে, এই যে পি সমান সমান, লক্ষ্য করি পি যে দেওয়া আছে, আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। পি সমান সমান কি দেখি তো, পি সমান সমান 3 + x/2 টু দি পাওয়ার n। এটা আমাদের কোশ্চেনে বা উদ্দীপকে দেওয়া আছে, তাই তো। এর বিস্তৃতি করতে হবে, বিস্তৃতি করলে n এর মান কিন্তু আমাদের দেওয়া নাই, বাট আমাদের এই বিতে n এর মানটাই নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা n এর মান যে নির্ণয় করবো, অবশ্যই আমার কোনো শর্ত থাকবে, শর্ত ছাড়া তো আমরা n এর মানটা নির্ণয় করতে পারবো না, তাই না। আমাদের ইকুয়েশন সলভ করতে হবে, ইকুয়েশন আগে বানান লাগবে। ইকুয়েশন বানানোর জন্য দেখো কোন কোন শর্ত দিছে। বলছে যে x⁷ আর x⁸ এর সহগ সমান। তাহলে আমার প্রথম x⁷ এর সহগ নির্ণয় করতে হবে, তারপর x⁷ এর সহগ নির্ণয় করতে হবে, তারপর এই দুইটাকে সমান বলতে হবে, তাইলে আমি ইকুয়েশনটা পাইয়ে যাব। ওইটাকে সমাধান করলেই আমরা n এর মান পাবো। বলো প্রসেসটা কি বুঝছো? হুম, যদি প্রসেস বুঝে থাকো তাহলে আসো আমরা এখন সমাধান করে ফেলাই। এই যে একটা দ্বিপদী আমার দেওয়া, এই দ্বিপদী থেকে আমি x⁷ কিভাবে পাইতে পারি? x⁷ কিভাবে পাইতে পারি জানো কেউ? বা কততম পদে আমি x⁷ পাবো? বলো, কেউ একজন বলো। x⁷ আমরা কখন পাবো, কত নাম্বার পদে? জানো না কেউ তোমরা? একেবারে 8 নাম্বার পদে যাই আমরা x⁷ পাবো। আর তোমরা যদি এগুলো না বোঝো তাহলে খুব সহজে সমাধান করার একটা উপায় আছে, সেটা হলো তুমি আগে এই যে দ্বিপদীটা লেখা আছে না, তুমি 3 লেখো, আর দ্বিতীয় যে পদ x/2 আছে সেটা লেখো, তারপরে এগুলাকে ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা, ঠিক আছে। দিলাম আটকাইয়া। তারপরে বলছি কি, x⁷ এর সহগ না, x⁷ যদি তুমি পাইতে চাও, তোমার অবশ্যই এই যে এক্সটা আছে, এক্স এর উপরে একটা 7 লাগবে। এক্স এর উপরে 7 আসলেই তো x⁷ পাবা তুমি। যদি এখানে এক্স এর উপরে 7 না আসে, তাহলে কি তুমি x⁷ পাবা?
তুমি পাবা না। আবার আমরা দ্বিপদী বিস্তৃতির অন্যতম একটা নিয়ম দেখাইছি, যেখানে আমার সর্বোচ্চ পাওয়ার কত দেখো তো দ্বিপদীতে, এন। আবার প্রত্যেকটা পদে, এটা কততম পদ আমি তোমারে বলছি 8তম পদ, বাট যদি কেউ বিশ্বাস না করো কোনো দরকার নাই, জাস্ট জানি না রাখো এটা এই দ্বিপদীর একটা পদ। ঠিক আছে, এই পদে প্রত্যেকটা পদে কিন্তু মোট পাওয়ারের যে সমষ্টি সেটা কিন্তু সর্বোচ্চ পাওয়ারের সমান হবে। এখানে সর্বোচ্চ পাওয়ার কত, এন না? তাহলে একটার উপরে পাওয়ার যদি 7 হয়, আরেকটার উপরে পাওয়ার কি n-7 হবে না বলো? বুঝছো? আচ্ছা, আর এর সাথে সহগ কত? সহগ হিসাবে মনে করো এন, এন এর মান তো আমরা জানি না, এন সি। আর এখানে হয় তুমি 7ও লিখতে পারো নিচে, অথবা 7-এর জায়গায় তুমি n-7ও লিখতে পারো। এই যে আমি লিখলাম না, এইটাই হইলো আমার x⁴ সম্বলিত পদ, যেটা অ্যাকচুয়ালি এই দ্বিপদীর 8 নাম্বার পদ। আবার বলছি কি x⁸। এখন আমরা এটা বের করলাম কি x⁷ এর সম্বলিত পদ। এখন আমরা x⁸ সম্বলিত পদটা বের করতে চাইতেছি। ঠিক আছে, তাইলে তোমরা লিখতে পারো x⁸ সম্বলিত পদ। তাহলে তুমি আগে লিখবা 3, তারপরে লিখবা x/2। এখন তোমরাই আমাকে বলো x⁸ যদি আমরা পাইতে চাই, এই x এর উপরে পাওয়ার হিসেবে আমার কত দিতে হবে? 8 দিতে হবে। এখানে যদি 8 দাও, তাহলে এই 3-র উপরে পাওয়ার কত দিতে পারবা? n-8 দিতে পারবা। আর সহগ হিসেবে কত থাকবে? সহগ হিসেবে থাকবে n-3, 8ও লিখতে পারো, আবার n-8ও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই হলো আমার x⁷ সম্বলিত পদ, আর এই হলো আমার x⁸ সম্বলিত পদ। এখন বলছে কি x⁷ এবং x⁸ এর সহগ সমান। যেহেতু বলছে যে সহগটা সমান, তাহলে আমরা এখান থেকে x⁷ এর সহগ কত সেটা তো নির্ণয় করতে পারি। দেখো সহগ হবে nc7 ইন্টু 3n-7 ইন্টু এই এক্স বাদে, এক্সটা বাদ দাও, এক্স বাদ দিলে মনে করো এক্স এর জায়গায় আছে 1, তাহলে লেখো ½ এইটাই হলো x⁷ এর সহগ। আর x⁸ এর সহগ কত? জাস্ট এক্স এর জায়গায় তুমি একটা 1 বসাবা, তাইলেই হবে। এই যে n-8 3n-8 ইন্টু এক্স এর জায়গায় একটা 1। বলো তো ভাইয়া এই পর্যন্ত বুঝছো কিনা? এখন x⁷ আর x⁸ এর সহগটা কিন্তু সেম, বুঝছো? সহগ হয়েছে কি? সহগ হয়েছে সেম। তাহলে এর জন্য আমি কিন্তু সমীকরণটা সাজাইতে পারলাম। এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো, তাহলে আমি সামনে আগাইতে পারবো। যদি বুঝা থাকো ভাই, এখন সমাধান করা খুবই সহজ। কিভাবে? এই যে nc7 লেখা, nc7 মানে কি তা কি তোমরা কেউ জানো? হ্যাঁ, nc7 মানে কি কেউ বলো আমার একটু। আসলে এই অঙ্কে তুমি যদি 7-এর জায়গায় n-7 লেখতা, তাইলে হয়তো একটু সহজ লাগতো বিষয়টা, নাকি? 7 দিয়ে হবে না এরকম না, এই 7 দিয়েও হবে। হ্যালো, দেখো এনসিআর এর সূত্র আমরা কিন্তু কম বেশি সবাই পড়ছি, তাই না? তাহলে এনসি আর এর জায়গায় আছে 7, তাহলে এনসিআর এর সূত্র কি? উপরে থাকবে n⁴, নিচে থাকবে আর মানে 7 তার সাথে আবার গুণাকারে থাকবে n-7, তাই না বলো? আমরা শিখছি কিনা বিষয়টা? এখানে আছে 3n-7, তার মানে কি? তার মানে হইলো গিয়া এই 3n-7 কে আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে 3n ডিভাইডেড বাই 3⁷। বলো বলতে পারি নাকি পারি না? এগুলো কিন্তু বীজগণিতের কোর কনসেপ্ট। 3n 3⁷, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার আছে 1/2⁷ সমান চিহ্নের বাম পাশ গেল, এখন সমান চিহ্নের ডান পাশ nc8, তাহলে n⁴ ডিভাইডেড বাই 8 ইন্টু n-8, এর সাথে গুণাকারে আছে 3n ডিভাইডেড বাই 3⁸, ঠিক আছে। আচ্ছা, 3n ডিভাইডেড বাই 3⁸। আবার এখানে নিচে আছে 1/2⁸। আমার আগে ভাই লক্ষ্য বুঝতে হবে, আমার লক্ষ্য কি? লক্ষ্য হলো n এর মানটা বের করা, তাই না? n এর মান বের করতে চাইতেছি। তাহলে একটা কাজ করতে পারি, n সম্বলিত যত কিছু আছে সবাই এক পাশে রাখি, আর বাকি যারা যারা আছে সবাই অন্য পাশে নিয়ে যাই, তাহলে মেবি একটু সহজ হয়, তাই না? দেখো এখানে n সম্বলিত কে কে আছে?
এইটা এন সম্বলিত, এইটাও বলা যায় এন সম্বলিত, আর আছে এইটা এন সম্বলিত, ঠিক আছে। আর এখানে এন সম্বলিত কে কে আছে, এইটা, এইটা, আর এইটা। তাহলে আমরা যদি সবাইকে বাম পাশে আনি, দেখো আগে থেকে বাম পাশে যারা যারা আছে, এন ফ্যাক্টোরিয়াল উপরে, তারপরে 3 টু দি পাওয়ার n, আর n-7 ফ্যাক্টোরিয়াল এর আগে থেকে আসে। আবার এখানে যদি আসে, এখানে আসলে কি হবে, যারা নিচে আছে তারা উপরে চলে যাবে, আর যারা উপরে আছে তারা নিচে চলে যাবে, তাই তো। আচ্ছা, তাহলে উপরে এখানে চলে আসবে n-8 ফ্যাক্টোরিয়াল, আবার নিচে এখানে আসবে n ফ্যাক্টোরিয়াল ইনটু 3 টু দি পাওয়ার n। তোমরা যারা বোঝো নাই, তা আসলে আমি কি করছি, এভাবে চিন্তা করো যে উভয় পক্ষকে n-8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 টু দি পাওয়ার n দ্বারা গুণ করে পাই। গুণ করলে কি হয়েছে, এই বাম পাশে এই জিনিসটা এসে পড়ছে, আর ডান পাশে এগুলো কাটাকাটি পড়ছে, ঠিক আছে। লেখা লাগে না, তুমি জাস্ট কইরা দেবা, স্যার এগুলো এমনিই বোঝে। আর বাকি আছে কি, বাকি আছে দেখো তো, এই পাশে এই যে এখন ডান পাশে নিয়ে চিন্তা করো, ডান পাশে আগে একটা ভাগ চিহ্ন দাও, তারপরে নিচে আছে কি কি, নিচে আছে এই যে 8 ফ্যাক্টোরিয়াল 3 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার 8, উপরে আছে কি একটা 1। এখন 1 লেখা লাগে, আসলে লেখো, ঠিক আছে। আচ্ছা, এখন এই পাশ থেকে বাকি আছে কি কি, এই যে 7 ফ্যাক্টোরিয়াল, এইটা আর এইটা, এরা কিন্তু সবাই উপরে চলে আসবে, নিচে যারা যারা আছে তারা এই পাশে চলে আসবে। 7 ফ্যাক্টোরিয়াল n-7 ফ্যাক্টোরিয়াল, ও সরি এটা ভুলে লিখছি, n-7 ফ্যাক্টোরিয়াল তো নয়। আচ্ছা, 7 ফ্যাক্টোরিয়াল 3 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 7, ঠিক আছে। আর এখানে যে ওয়ানটা আছে, ওয়ানটা নিচে চলে আসলো, আসলে লেখা লাগে না তারপরও। এখন আমাদের কাজটা একেবারে সহজ হয়ে গেছে, কিভাবে দেখো তো, ইন ফ্যাক্টোরিয়াল আমরা আসলে এগুলো লেখাও লাগতো না, এদিক দিয়ে ডিরেক্ট তোমরা যারা একটু ক্যালকুলেশন ভালো পারো, আসলে ক্যালকুলেশন ভালো পারা লাগে না, যাদের কমন সেন্স আছে তারা কিন্তু এদিক দিয়ে ডিরেক্ট মনে করো এই যে ইন ফ্যাক্টোরিয়াল আর ইন ফ্যাক্টোরিয়াল কাটতে দিতে পারে, আবার 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n কাটতে দিতে পারে, পারে না বলো। তারপরে তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হইতো। আমি শুধু শুধু একটু বড় করে ফেলেছি, এক্সট্রিমলি সরি ভাইয়া, কেমন, ইন ফ্যাক্টোরিয়াল কাটা, 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n কাটা, তাহলে আমার বাকি থাকে কি ভাইয়া, বাকি থাকে এই পাশে দেখো, বাম পাশে থাকবে n-8, n-8 এর ফ্যাক্টোরিয়াল, আর এদিকে থাকবে n-7 এর ফ্যাক্টোরিয়াল। কেমন, বুঝছো, সমান চিহ্ন দাও। এই পাশে দেখো তো 7 ফ্যাক্টোরিয়াল আর 8 ফ্যাক্টোরিয়াল, তুমি 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙ্গাইয়া দেখো তো এইভাবে লিখতে পারো কিনা, 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙ্গাইয়া তুমি দেখো এটা লিখতে পারো কিনা যে 8 গুণ 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। পড়াইছিলাম না আমি, মনে করো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে তুমি এক 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 করে কমাবা, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। 5 ফ্যাক্টোরিয়াল মানে হইলো 5 থেকে পরবর্তী যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে বা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলোর গুণফল 1 পর্যন্ত। আবার যদি আমরা তাহলে এভাবে লিখতে পারতাম না, 5 ইন্টু এই 4 3 2 1 এর বদলে দেখো 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এইটার বদলে আমি যদি লিখতাম 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি আমার কোনো পাপ হইতো? তো আমি যদি দেখো তো এভাবে লিখতে পারতাম কিনা, 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাইতো বলো? তাহলেও কিন্তু ভ্যালু চেঞ্জ হতো না, এগুলো কিন্তু সব সেম জিনিস কি মেন করতেছে। এখন উপরে আগে থেকেই আছে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখন এদিকে আছে 3 টু দি পাওয়ার 7 আর এদিকে আছে 3 টু দি পাওয়ার 8, কাটাকাটি গেলে আমার কিন্তু নিচে শুধুমাত্র একটা 3 থাকবে, ঠিক আছে, একটা 3 থাকবে। কিভাবে দেখো, 3 টু দি পাওয়ার 7 কে তোমরা যদি 3 টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করো, তাহলে কি হয় দেখো, ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 3, 7 থেকে 8 বিয়োগ করলে কত হয়, -1। 3 টু দি পাওয়ার -1 মানেই হইলো 1/3। তো এই যে উপরে মনে করো একটা 1 আছে, আর নিচে এসে পড়ছে 3, কোনো সমস্যা এই পর্যন্ত থাকার কথা না। আবার এখানে 2 টু দি পাওয়ার 7, নিচে আছে 2 টু দি পাওয়ার 8, এখানেও কিন্তু কাটাকাটি করলে আমার নিচে একটা 2 থাকবে, আর কিছু থাকবে না, বুঝছো হিসাবটা? শেষ আমাদের অঙ্ক প্রায়। এটা কঠিন লাগতে পারে প্রথম প্রথম, বাট আসলে কঠিন না ভাইয়া, কেমন। এই যে ভাই n-7 ফ্যাক্টোরিয়াল দেওয়া, n-7 ফ্যাক্টোরিয়ালের বদলে তুমি কি লিখতে পারো জানো কেউ? n-7 ফ্যাক্টোরিয়ালের বদলে তুমি কি এটা লিখতে পারো
যে n-7 ইন্টু n-8 ফ্যাক্টোরিয়াল, বলো লিখতে পারো কিনা? যদি কারো একটু বুঝতে কঠিন হয় তুমি এভাবে চিন্তা করতে পারো, জাস্ট পারার জন্য। মনে করো তুমি এন এর মানটা ধরছো 10, ঠিক আছে? 10 থেকে 8 বিয়োগ করলে কত? 2, 2 ফ্যাক্টোরিয়াল। আর নিচে আছে কত? 10 থেকে 7 বিয়োগ করলে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি এই 3 ফ্যাক্টোরিয়ালের বদলে এভাবে লিখতে পারো না যে 3 গুণ 2 ফ্যাক্টোরিয়াল? লিখতে পারো? অবশ্যই পারো। তো এখানে আমি সেই কাজটাই করছি। কেন লেখছি এরকম? যাতে এই 2 ফ্যাক্টোরিয়াল কাটা যায়। তার মানে এই n-8 ফ্যাক্টোরিয়াল আর এই n-8 ফ্যাক্টোরিয়াল যেন কাটাকাটি যায়, এই জন্যই আসলে আমি এই কাজটা করছি। বুঝছো? আবার এই পাশে তাহলে থাকতে যাবে কি, দেখো এখানে আমি এই কাজটা কেন করছি, এই যে 7 ফ্যাক্টোরিয়াল আর 7 ফ্যাক্টোরিয়াল ঘেচাক করে কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? এক অক্ষে তো এক, উপরে থাকবে শুধুমাত্র একটা এক, আর নিচে কি থাকবে দাঁড়াও লিখি, 1 ডিভাইডেড বাই 3 × 24, 24 দুগুণে 48। এই পর্যন্ত তোমাদের কারো কাছে কি কঠিন লাগতেছে বলো? একেবারে সহজ। তাহলে এই কিন্তু আমরা পৌঁছে গেছি। এখন যদি আমরা ব্যস্তকরণ করি, তার মানে উল্টাই দেই, তাহলে আমার হবে n-7 = 48। অতএব n এর ভ্যালু কত? 48 যোগ 7, তার মানে 55। এটাই আমাদের অ্যান্সার, n এর ভ্যালু। আমি মানতেছি এই কোশ্চেনটা একটু ঘুরানো, তবে যেহেতু বোর্ডে আসা, তার মানে কি এই কোশ্চেনগুলা আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এগুলা কিন্তু আমাদের ভালোভাবে প্র্যাকটিস কইরা পরীক্ষার হলে যাইতে হবে। শুধুমাত্র যদি আমার অঙ্ক করা দেখো, তাইলে কিন্তু ভাইয়া কোনো লাভ হবে না, ঠিক আছে? আমি আবার বলতেছি, সবাই অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবা। এখন গ নাম্বারটা দেখি কি বলছে। কিউ এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগের মান যদি 45 হয়, তাহলে এ এর মান নির্ণয় করা। আচ্ছা, কিউ কোথায়? কিউ হইল যে এই। তাহলে আমরা আগে লিখি কিউ ইকুয়ালস টু, কি দেওয়া আছে, 2 - x ইন্টু 3 + ax³ দ্বিপদী বিস্তৃতির একটা মজার বিষয় কি জানো? এখানে খুব একটা ঘুরানোর কোনো স্কোপ নাই, কিছু নির্দিষ্ট টাইপ থেকেই কোশ্চেন আসে। এখন তারা বলছে যে এক্স স্কোয়ারের সহগ, তাহলে তোমার এক্স স্কোয়ার পাইতে হবে না? এক্স স্কোয়ার পাইতে হবে। আচ্ছা দেখো, এখানে প্রথম যে আমার আছে 2 - x, এখানেও এক্স আছে। আবার দ্বিতীয়ত 3 + ax, এখানেও কিন্তু এক্স আছে। তার মানে লক্ষ্য করছো একটা জিনিস, তুমি যদি 2 এর সাথে 3 গুণ করো তাহলে কিন্তু এক্স পাবে না। কিন্তু তুমি যদি 2 এর সাথে এক্স গুণ করো, বা বা এমন কিছু গুণ করো যেখানে এক্স আছে, তাইলে কিন্তু তুমি মানে পাবা। এক্স তো পাইতে বলে নাই, তোমার আসলে পাওয়া লাগবে কি, তোমার কিন্তু মেনলি পাওয়া লাগবে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার পাওয়া লাগবে। তার মানে তুমি যদি 2 এর সাথে এক্স গুণ দাও, তাহলে কিন্তু হবে না, তোমার 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ দিতে হবে। আবার এখানে দেখো এই যে -x আছে, -x এর সাথে তুমি যদি 3 গুণ করো, তাহলে কিন্তু এক্স স্কোয়ার পাবা না। আবার -x এর সাথে তুমি যদি এক্স গুণ করো, তখন কিন্তু তুমি এক্স স্কোয়ার পাবা। কিন্তু তুমি যদি -x এর সাথে এক্স এর স্কোয়ার গুণ করো, তখন কিন্তু তুমি কিউব পাবা, স্কোয়ার আর পাবা না। যাক, এই কিছু কথাবার্তা বললাম, কেউ যদি বুঝে থাকো তাহলে ভালো, অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এখন এই যে কিউ সমান সমান 2 - x এভাবেই রাখলাম। পরবর্তীতে আমাদের যে দ্বিপদীটা দেওয়া আছে, দেখো এই যে দ্বিপদীটা দেওয়া, এই দ্বিপদীটাকে আমরা বিস্তৃতি করব, ঠিক আছে? খুব সহজে। যেমন বিস্তৃতি যদি আমরা করি, আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, তারপরে লেখা শুরু করি। 3 ax 0, সবগুলো একটু পরে যেতেছি। 3 স্কোয়ার x⁴, তারপরে 1 ax⁴, ax স্কোয়ার, তারপরে 3 আর ax এর কিউব। ওকে, আচ্ছা এখন সহগগুলো আমি লিখে ফেলাই। সহগগুলো কি কি? যেহেতু 4টা পদ, তার মানে প্রথমটা 1 3 3 1, ঠিক আছে? প্রথমটা সহগ হলো 1, দ্বিতীয়টায় সহগ হইলো গিয়া 3, তৃতীয়টায় সহগ হইলো গিয়া 3, আর চতুর্থটা সহগ হইলো 1। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়া ক্লোজ করে দেবা। বলো এই পর্যন্ত তোমাদের কারো সমস্যা আছে? থাকা উচিত না? এখানে দেখো 2 - x আগের মতোই আছে। আমি জাস্ট এই জিনিসটাকে একটু সহজ করে লিখতে চাইতেছি, কেমন? বড় করো সমস্যা নাই, বাট ভুল করো না, ঠিক আছে? সময় পাবা পরীক্ষার হলে। 2 ^ 0 মানে তো 1, 3 3 নং 3 নং 27 হবে 27, প্লাস 3 3 27, 27 এর সাথে ওইটা যদি গুণ করো 27 ax। আচ্ছা, এবার এখানে 3 3 9 a² x² প্লাস a³ x
কিউব। আমরা কিন্তু দ্বিপদীটাকে একেবারে সুন্দর করে বিস্তৃতি করছি। এখন তোমাকে তো শুধুমাত্র দ্বিপদী দেওয়া নাই, তোমার কিন্তু এটার সাথে এই 2 - x গুণ আকারে আছে, তাহলে আমার কিন্তু গুণটাও করতে হবে। কারণ গুণ যদি তুমি না করো, অনেকে করবে কি জানো, এই ভুলটা করবে যে বলছে যে এক্স স্কোয়ারের সহগ, তারা দেখবে এটা আমাদের এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের সহগ হইবে 9a²। বাট এটা তো সত্য না, তোমার কিন্তু পুরোটা গুণ টুন করতে হবে, তারপর তুমি এক্স স্কোয়ারের সহগ বলতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রথমে 2 এর সাথে এই পুরোটা আমরা গুণ করব, তারপরে -x এর সাথে এই পুরোটা আমরা গুণ করব। ঠিক আছে, 2 এর সাথে আমরা গুণ করা শুরু করলাম, তাহলে প্রথমেই আমরা পাবো 54 প্লাস 54ax প্লাস 9 × 2 = 18 a² x² প্লাস 2a³ x³। তারপর আবার -x এর সাথে এই পুরোটা 4টা পদ আমরা গুণ করব। গুণ করলে কত হয়, -27x প্লাস মাইনাসে -27a x² প্লাস মাইনাসে আবার -9a² x³ প্লাস মাইনাসে -a³ x⁴। এই যে দেখো আমি মোট 8টা পদ পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। বুঝছো কিনা? হুম, দেখো শুধুমাত্র যদি এই পার্টটা থাকতো তাহলে আমি 4টা পদ পাইতাম, যেহেতু এটার সাথে এটা গুণাকারে আছে, তার মানে আমি কিন্তু 4 দুগুণে 8টা পদ পাবো। ঠিক আছে, হিসাবটা কিন্তু মিলছে। এখন ভাইয়া x² সম্বলিত পদ কই কই আছে একটু দেখি তো। x² সম্বলিত এই একটা পদ আছে, আরেকটা কোথায়, আরেকটা এই আরেকটা পদ আছে, তার মানে এই দুইটা পদ কিন্তু x² সম্বলিত। তার মানে x² সহগ কি আর 9a² হবে বলো? 9a² কিন্তু হবে না। বরঞ্চ আমি এই জিনিসটাকে যদি একটু গুছাইয়ে লিখি, গুছাইয়ে লেখলে x² আমরা মনে করো কমন নেব, x² জাস্ট এই দুইটা পদের ভিতর থেকে কমন নিলে আমার ভিতরে থাকবে কত, 18a² প্লাস মাইনাসে -27a। এই জিনিসটা থাকবে কিনা বলো তো, আমরা যদি x² কমন নিই এই দুইটা পদের ভিতর থেকে। তুমি চাইলে x² কমন নিয়ে দেখতে পারো। আবার x³ কোথায় কোথায় আছে, এটা x³ আছে, আবার এইটাতে x³ আছে, তার মানে এই দুইটা পদকে আবার এই দুইটা পদের ভিতর থেকে তুমি x³ মনে করো কমন নিলা। তারপরে আবার এইটা আর কি আছে, আচ্ছা যাক দরকার নেই, আপাতত আমাদের যেহেতু জাস্ট x² চাইছে আমরা সেটাই বের করি। এই যে x² কমন নিলাম, এখন আমার x² এর সাথে যে জিনিসটা আছে সেটাই কিন্তু x² এর সহগ, তাই না? তাহলে x² যদি আমরা বাদ দিই, এইটাই হলো আমার নির্ণেয় x² এর সহগ। আর প্রশ্ন মতে x² এর সহগ কত বলছে তারা, 45 বা 45। আচ্ছা, এখন তাইলে তুমি জাস্ট এই এর মানটা দিক দিয়ে বের করতে পারবা না বলো? এই যে একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, তো দ্বিঘাত সমীকরণটা তুমি এখন সমাধান করবা, জাস্ট আর কিছুই না। লেখো 18a² -27a -45 = 0। এরপরে তুমি ক্যালকুলেটরের ব্যবহার করবা, ক্যালকুলেটরের মুডে যাবা, তারপর ইকুয়েশনে যাবা, তারপরে 3 চুজ করবা, ax² প্লাস bx প্লাস c। এর মান হলো গিয়ে 18, b এর মান -27, c এর মান -45। আচ্ছা দেখি তো ভ্যালুগুলো কত আসে। একটা আসছে 5/2, এর ভ্যালু আসছে 5/2 অথবা -1, 5/2 -1। বুঝছো এগুলা কি? এগুলো আসলো আমার এর ভ্যালু। তোমাদের কি কারো কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, রাজশাহী বোর্ড 23, এখানে কি আসছে, সেম প্যাটার্নেরই কোশ্চেন আসবে বেশিরভাগ। ঠিক আছে, দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। আর প্রথম প্রশ্নে কি বলছে, একটা দ্বিপদী দেওয়া, এই দ্বিপদীকে আবার প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো, সরি। তাহলে এখন এটা করতে আমরা কিন্তু বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি করতে পারবো, যেহেতু প্রথম পদটা 1, এটা না লেখলেও চলে। তারপরেও আমি তোমাদের বোঝার সুবিধার্থে লেখলাম, কেমন? আচ্ছা দেখো, খুব একদম কম সময়ের ভিতরে এগুলো সলভ করে এখন আমরা ফেলতে পারবো। -2x⁴ কত স্কোয়ার, আচ্ছা, তারপরে 1 আর -2x এর উপরে পাওয়ার আমার আরো 1 বাড়বে, তাহলে 3 হবে। একেবারে লাস্ট পদে গিয়ে 1 এর উপরে পাওয়ার হবে 0, আর -2x এর উপরে পাওয়ার হবে সর্বোচ্চ মানে 4। আমরা কিন্তু 5টা পদ পাইয়ে গেছি। এখন সহগগুলা কত, সহগগুলা তো কত হবে, 1 3 3 1 1 4 6 4 1, তার মানে প্রথমটা সহগ হবে 1, তারপরে হবে 4, তারপরে 6, তারপরে 4, তারপরে 1। তোমরা কিন্তু সরাসরি এভাবে লিখতে পারবে না, তোমার যেহেতু বলছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে,
তোমার এইভাবে কিন্তু দেখান লাগবে যে n সমান সমান 0 হইলে কি, n সমান সমান 1 হইলে কি, এগুলো কিন্তু এভাবে n সমান সমান কত পর্যন্ত দেখাবা। যেহেতু তোমার এই অঙ্কে n এর মান 4, তাহলে তোমার n সমান সমান 4 পর্যন্ত তোমার কিন্তু দেখানো লাগবে, বুঝছো কিনা? বুঝছো হিসাবটা? সহজ জিনিস। তারপরেও যদি কেউ না পারো, আমার আসলে আর কিছু বলার নাই। শেষ। এর পরবর্তী ম্যাথটা কি বলা আছে লক্ষ্য করি। বি, 1 নম্বরের সাহায্যে কে, এম ও এন এর মান নির্ণয় করে, এরকম একটা ম্যাথ আমাদের অনুশীলনীতে দেওয়া আছে। ঠিক আছে, সেখান সেখান থেকেই কপি পেস্ট করছে বা ইনস্পায়ার্ড হয়েছে তারা আর কি। ঠিক আছে, আমরা কপি পেস্ট বা চুরি বলবো না, আমরা বলবো ইনস্পায়ার্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে 1 নম্বর দৃশ্যকল্পে একটা দ্বিপদী দেওয়া আছে যার উপরে পাওয়ার হইলো গিয়ে 5, তাহলে আমরা এটাকে বিস্তৃতি করি। আসো, কে মাইনাস এক্স বাই থ্রি টু দি পাওয়ার 5, আমরা যদি বিস্তৃতি করা শুরু করি, দেখো কে টু দি পাওয়ার 5, এই মাইনাসটা দিতে কিন্তু ভুলো না ভাইয়া, নাহলে কিন্তু তোমার অঙ্কই হবে না। কেমন? কে টু দি পাওয়ার 4 মাইনাস এক্স বাই থ্রি টু দি পাওয়ার 1, কে কিউব মাইনাস এক্স বাই থ্রি স্কোয়ার, তারপরে কে স্কোয়ার মাইনাস এক্স বাই থ্রির কিউব, তারপরে কে এর পাওয়ার আরো এক কমবে, আর মাইনাস এক্স বাই থ্রির পাওয়ার আরো এক বাড়বে। ঠিক আছে, তারপর একদম লাস্ট পদ কত দেখি তো, কে টু দি পাওয়ার 0 মাইনাস এক্স বাই থ্রির টু দি পাওয়ার 5। আসলে এত কি আমার আদৌ তো দরকার ছিল না, আমার শুধুমাত্র কত কয়েকটা পদ প্রথম 3-4টা করলে আসলে হয়ে যাইতো। তারপরেও যেহেতু করছি সমস্যা নাই। এখন টু দি পাওয়ার যদি 5 হয়, আমার পদ তো 6টা হবে, 6টা পদের 6টা সহগ হবে, তাই না? 6টা সহগ কি কি জানি, সম্ভবত কত হয় দাঁড়াও, একটু আগে আমি লিখলাম না, 1 4 6 4 1। আচ্ছা, একটা কাজ করি, আমরা এখন পর্যন্ত কিন্তু ওই প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে তোমার সহগগুলো দেখাইছি, বাট অন্য একটা নিয়ম আছে না, এনসিআর নিয়ম। যেমন এই যে প্রথম যে পদ, প্রথম পদের সহগ হবে, দেখো এন এর মান কত, এন এর মান কিন্তু এই অঙ্কে 5, তাহলে এন এর মান 5c। যেহেতু এখানে এটা প্রথম প্রথম পদ, তাই না? প্রথম পদ, এখানে 1 লিখো না আবার কেউ, এখানে হবে 5c0। তুমি এবার প্রথম দ্বিতীয় এভাবে না চিন্তা করে তুমি জাস্ট দেখবা যে এখানে মাইনাস এক্স বাই থ্রি আছে আর কে আছে, তুমি কে এর উপরে পাওয়ার আছে কত 5, আর মাইনাস এক্স বাই থ্রির উপরে পাওয়ার আছে কত 0, তাহলে তুমি এখানে 5ও লিখতে পারো 0ও লিখতে পারো, মান কিন্তু সেমই আসবে। প্লাস আবার এখানে দেখো তুমি আগে এন সি এটাকে লিখবা, তারপর আরের জায়গায় তুমি 4ও লিখতে পারো 1ও লিখতে পারো। আমরা সাধারণত এই দ্বিতীয় পদের যে পাওয়ার সেটা লেখা বেশি কমফোর্টেবল। ঠিক আছে, 5c1, তারপরটা হবে 5c2, তারপরে এটা হবে 5c3। বলো বুঝছো কিনা? 5c4, তারপরে 5c5। আমরা কিন্তু সহগগুলাও লেখা ফেলাইলাম। এখন আসো আমরা মানগুলো দেখি। 5c0 ভ্যালু কিন্তু 1, কোনো কিছুর আমার যদি আর এর ভ্যালু 0 হয়, তাহলে আমার ওই এনসিআর এর ভ্যালু কিন্তু 1 হয়। ঠিক আছে, এটা লিখতে পারো যে এনসি0 এর ভ্যালু কত, এনসি0 এর ভ্যালু হলো গিয়ে 1। আর যদি এনসিএন থাকে তাহলে সেটার ভ্যালু কত হবে, সেটার ভ্যালু হবে 1। জানো তুমি? হ্যালো, মনে করো এই যে 5c0 আছে, 5c0 এর ভ্যালু হবে 1। আবার মনে করো আছে 5c1, 5c1 এর ভ্যালু হবে 5। আবার মনে করো আছে 5c5, এই 5c5 এর ভ্যালু হবে 1। এই জিনিসগুলো একটু মনে রাখবা, কেমন? তাহলে আমাদের জীবনটা একটু সহজ হয়ে যাবে, আর কিছুই না। এটার ভ্যালু হলো গিয়ে 1, 1 এর সাথে এটা যদি তুমি গুণ করো কে টু দি পাওয়ার 5, আর এটা পুরোটার ভ্যালু কিন্তু 1। এখন এই মাইনাসটা কিন্তু থাকবে কেন, কারণ উপরে বিজোড় সংখ্যা আছে, তার মানে মাইনাসটা থেকে যাবে, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, 5c1 এর ভ্যালু কিন্তু 5, কে টু দি পাওয়ার 4, আর এখানে আছে এক্স বাই থ্রি, এক্স বাই থ্রি। তার পরবর্তীতে মাইনাস, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস প্লাসে আবার প্লাস। আর 5c2 এর ভ্যালু কত, ক্যালকুলেটার ইউজ করবা। ঠিক আছে, 5c2 ভ্যালু আসছে 10, কে কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এই যে স্কোয়ারটা ভাই এটা কিন্তু এক্স এর উপরেও আছে 3 এর উপরেও আছে, সো 3 3 9। কেউ আবার ভুলে যাইও না, আমি একবার কিন্তু করাতে যাই ভুল করছিলাম এরকম ক্লাস টাইমে।
তারপর থেকে সাবধান হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, 5c3 এর ভ্যালু কিন্তু 10। আর এখন এই পোর্শনটার ভ্যালু কত হবে? ভালো কথা, এটা কিন্তু মাইনাস আছে, আর উপরে যেহেতু বিজোড় সংখ্যা মাইনাসটা থাইকা যাবে, তাহলে প্লাস মাইনাসে কিন্তু এটা মাইনাস হবে, প্লাস না। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তারপরে থাকবে কি, থাকবে এই যে কে স্কোয়ার ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই 3 লেখো না কেউ, 3 3 নং 3 নং 27 কিন্তু। বুঝছো কিভাবে 27 হয়েছে ভাইয়া? 5c4 মানে 5c1 মানে এটার ভ্যালু আসলে 5। ঠিক আছে, 5k ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4 এর মান কত? 81। শেষ। আরো এখন একটা বাকি আছে এখনো বাবা। 5c5 এর ভ্যালু 1, এটার ভ্যালু 1 আছে, তাহলে মাইনাসটা থাইকা যাবে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? 243। ঠিক আছে। আচ্ছা, যদি আসলে আমার এত কিছুর দরকার ছিল না, তারপর আমি তোমাদের দেখাইতেছি, কারণ আমি এই যে এনসিআর এর মাধ্যমে সহগ নির্ণয় করা, তারপরে এই যে বিস্তারিত কইরা এই প্রথম দেখাইতেছি, ক্লাসে দেখাইছি, বাট আজকের ক্লাসেই প্রথম আমি দেখাইতেছি। ঠিক আছে। আচ্ছা, তো কে এম ও এন এর মান ভ্যালু মানে মান নির্ণয় করতে বলছে। দেখো কে কোথায়, কে তো এই যে এইটা হলো গিয়ে কে, এম কোথায়, এম কি তুমি দেখতে পাইতেছো? এই যে তাকাও তো, দ্বিপদী বিস্তৃতি করার পরে আমার প্রথম পথটাই হইলো এম। আবার এখানে আমরা যে দ্বিপদী বিস্তৃতি করছি, দ্বিপদী বিস্তৃতি করার পর আমার প্রথম পথ কত হয়েছে? কে টু দি পাওয়ার 5। তার মানে প্রশ্ন অনুসারে আমি কি লিখতে পারি যে কে টু দি পাওয়ার 5 এর ভ্যালুই এম? বলো লিখতে পারি কিনা? কে টু দি পাওয়ার 5 এর ভ্যালুই হইল এম। আবার এন কোথায় দেখো তো, এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই তৃতীয় পদে কিন্তু আমার এক্স স্কোয়ারের সহগ হইল এন, এক্স স্কোয়ারের সহগ হইল এন। লক্ষ্য করো তো ভাই, তৃতীয় পদ কোথায়? এটা প্রথম পদ, এইটা দ্বিতীয় পদ, আর এইটা তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদে এক্স স্কোয়ারের সহগ মানে কি? এক্স স্কোয়ারের সাথে যারা যারা আছে, কারা কারা আছে, এই এই পোর্শনটা, এই যে 10k³ ডিভাইডেড বাই 9। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ হলো 10k³ ডিভাইডেড বাই 9, এটা হলো এক্স স্কোয়ারের সহগ। আর প্রশ্ন মতে এই এক্স স্কোয়ারের সহগই হইলো এন। বলো বুঝছো কিনা এই দুইটা সম্পর্ক? আমার কিন্তু এই 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার পদ করার কোনো দরকার ছিল না, তারপরও আমি তোমাদের বোঝানোর জন্য করাইছি, কেমন? এখন বলছে কি তারা, কে এম এন এগুলার ভ্যালু বের করতে বলছে না? বলো, এখন এগুলার ভ্যালু যদি তুমি বের করতে চাও, দেখো তো, কে টু দি পাওয়ার 5 সমান সমান এম। তুমি এম এর ভ্যালু যদি বের করতে চাও, তোমার অবশ্যই আগে কে এর ভ্যালুটা জানা থাকা লাগবে। কে এর ভ্যালু জানলে তুমি এম এর ভ্যালু বের করতে পারবা। আবার দেখো এখানে এন সমান সমান, এখানেও কিন্তু কে আছে, তার মানে কে হইলো স্বাধীন চলক আর এন হইলো কে এর উপরে ডিপেন্ডেন্ট বা একটা পরাধীন চলক। তুমি কে এর মান জানলেই এন এর মানটা বের করতে পারবা। তার মানে আমার মেইন হইলো কে এর মানটা আগে জানা লাগবে। দেখি তো কে এর মান আমার কি সরাসরি দেওয়া আছে? সরাসরি তো মান দেওয়া নাই, কিন্তু ভাইয়া আমাদের এই দ্বিপদীতে দেখলা এম আর এন সম্বলিত একটা পদ বাদেও মাঝখানে একটা পদের ডিরেক্ট ভ্যালু দেওয়া আছে। এটা কিন্তু 135 না, এটা হইলো -135, এটা হলো দ্বিতীয় পদের ভ্যালু। আর আমরা যে বিস্তৃতিটা করলাম, এখানে দ্বিতীয় পদ কই ভাই, কেউ একটু বলো তোমারে? এইটা না আমাদের দ্বিতীয় পদ? তাহলে দ্বিতীয় পদের ভ্যালু কত? -135। তাহলে আমি কি বলতে পারি যে -5k⁴ ইন্টু এক্স ডিভাইডেড বাই 3, এই যে দ্বিতীয় পদ এর ভ্যালু হইলো -135? বলো বলতে পারি নাকি পারি না? যদি বলতে পারি, তাহলে উভয় পক্ষকে আমরা অবশ্যই -1 দ্বারা গুণ বা ভাগ করতে পারবো। কেন গুণ বা ভাগ করব? যাতে আমার এই মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, মাইনাসটারে আমরা প্লাস বানাই ফেলাইলাম উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। তারপরে এই যে √3, আমরা উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করতে পারি না? 3 দ্বারা গুণ করলে এই যে নিচে √3 আছে, এই √3 কিন্তু সমান চিহ্নের এই পাশে আইসা *3 হয়ে যাবে। আর যদি তুমি গুণ করো 135-এর সাথে 3 গুণ করলে কত হয়? আচ্ছা 405 সম্ভবত, হ্যাঁ 405 হবে। 5 এটার ভ্যালু হয়েছে কত? 405। তাহলে ভাইয়া k⁴ ইন্টু এক্স এর ভ্যালু কত হবে? তুমি এটাকে 5 দ্বারা ভাগ করে দাও, কারণ সমান চিহ্নের ডান পাশে যদি আসে, এই 5 এখানে আছে গুণাকারে, এই পাশে আসলে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে 405কে
5 দিয়ে ভাগ করো, 405কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 8 40 আর 5 অক্ষে 5, তাই না? আচ্ছা, এখন প্রায় আমরা কাছাকাছি এসে পড়ছি। আমার তো কে এর ভ্যালুটা বের করা লাগবে, তাই না? আচ্ছা, এখানে এক্স কিভাবে আসলো? k⁴, হ্যাঁ এক্স তো আসে, তাহলে এটা কি এক্স সম্বলিতই কিছু একটা আসবে নাকি? শোনো, এইখানে হয়তো বা কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে, বুঝছো? কারণ এইখানে যে তারা লেখছে -135, এটা হয়তো বা তারা -135x লিখতে চাইছিল, বুঝছো? তারা ভুলে ওই এক্সটা লেখেন, এখানে অবশ্যই একটা এক্স বসবে, তা নাইলে অঙ্কটা কখনো মেলবে না। কারণ আমরা তো বুঝতেই পারতেছি যে আমাদের যে প্রথম পদটা কিন্তু এক্স বিবর্জিত হবে, এক্স থাকবে না, কারণ এখানে x⁴। দ্বিতীয় পদে কিন্তু আমার x⁴ থাকে, এটা নিশ্চয়ই আমরা জানি যে যততম পদ এক্স এর উপরে পাওয়ার কিন্তু তার থেকে এক কম হয়, তাই না? অনেকটা কিন্তু গুণোত্তর ধারার মতো। আচ্ছা যাই হোক, তো এখানে আর কি আমার কথা বলার মেইন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইলো এখানে আসলে আমার 135 না, এটা এখানে একটা এক্স আছে, বুঝছো? 5 × k⁴ x সমান সমান এখানে 135x হবে। শুধু 135 কখনো হবে না, তার মানে এখানে কিন্তু 405x আছে, ঠিক আছে? এখানেও তাইলে 81x আছে। পরবর্তীতে x আর x কাটাকাটি হবে, তাহলে k⁴ এর ভ্যালু কত থাকে? 81। এখন আমরা নিশ্চয়ই জানি, যদি k এর ভ্যালু বের করতে চাও তাহলে এটা ক্যালকুলেটরে বসাও যে 4√81 কত আসে? ভ্যালু আসবে 3। তার মানে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু আমরা পাইলাম 3। এটা আসলে করতে করতে এমনি মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? কে এর ভ্যালু যদি 3 হয়, এখন এই সমীকরণে তুমি কে এর ভ্যালুটা বসাও, তাহলে এম এর ভ্যালুটাও বের হয়ে যাবে। অতএব এম সমান সমান 3⁵, অর্থাৎ ভ্যালু কত আসবে? 400 তো না, 243, ঠিক আছে নাকি? 243 না, মনে তো হয়। আচ্ছা, কে এর ভ্যালু আবার এখানে বসাও 3, তাহলে হবে কত? 3 27, 27কে 9 দ্বারা ভাগ করলে তো 3, 3×10 = 30। অতএব এন এর ভ্যালু কিন্তু হবে 30। বলো বুঝছো কিনা তোমরা? আমরা কিন্তু কে, এম, এন তিনটার ভ্যালুই বের করছি, বুঝছো নাকি আরেকবার বুঝাই দেব? সহজ কিন্তু একেবারে, তাই না? এর পরবর্তী ম্যাথটার দিকে লক্ষ্য করি, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো এখন, কারণ যেহেতু দুইটা সৃজনশীল আমরা অনেকক্ষণ বসে মোটামুটি করাইছি, তোমাদের এখন এখানের কনসেপ্টগুলা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে। একটা দ্বিপদী দেওয়া বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, ভালো একটা প্রশ্ন তো। দ্বিপদী সহগগুলার মানে আমরা এই বিস্তৃতি করার পরে প্রত্যেকটা পদের যে সহগগুলা পাবো, সেই সহগগুলাকেই কিন্তু আমরা বলি দ্বিপদী সহগ। ওই দ্বিপদী সহগগুলো আগে আমার বের করতে হবে, তারপরে সমষ্টি নির্ণয় করতে হবে। একদল চালাক ছেলে আছে, চালাক ছেলেরা করবে কি জানো? তারা করবে যে এর উপরে দেখো, এটা এমন একটা দ্বিপদী যার উপরে পাওয়ার আছে 4। তো আমি বুঝে গেছি যে এন এর মান 4, এর মান যদি 4 হয়, তাহলে সহগগুলা কি কি? সহগগুলো হবে 1 4 6 4 1, তাই না? বলো, 1 4 6 4 1, এই পাঁচটা সহগই তো আমরা পাবো। ওরা বলবে কি ভাইয়া এগুলা হইলো আমাদের দ্বিপদী সহগ। তাহলে আমার অ্যান্সার কত? অ্যান্সার হবে 4 আর 1 5, 5 আর 6 11, 11 আর 4 15, 15 আর 1 যোগ করলে কত? 16। তারা বলবে এই যে 16। তারপরে যেই বাইর হবে, যেই মিলাবে বন্ধু বান্ধবদের সাথে, ওই তো একটা ধরা খাবে। ওই বলবে আহা, তোর 16 কেমনে হইলো? তুই কি এটা গাধা নাকি? তুই কি দেখিস নাই যে এখানে 1 - 2x আছে? হ্যাঁ, তোর 16 হইতে পারতো যদি এইটা 1 + x থাকতো তাহলে, বাট এখানে তো 1। দেখ, এক্স এর সাথে আমার সহগটা কিন্তু +1 না, এক্স এর সাথে আমার সহগটা কিন্তু -2। তখন কিন্তু আমার 16 হবে না, তখন কিন্তু আমার প্রত্যেকটা পদের যে সহগ আমি লিখছি এই সহগ কিন্তু হবে না, একটু মডিফাই হবে। আচ্ছা দেখি তো কিভাবে হবে। এজন্য আমার দ্বিপদীটা করতে হবে 1 - 2x⁴। আচ্ছা, কিভাবে আমরা করতে পারি? এই 1 আমি আর লিখবো না, আমি শুধুমাত্র দ্বিতীয় যে পদ আছে এই যে -2x, তোমরা মাইনাসটা যেতে প্লিজ ভুলো না। -2x এর উপরে প্রথমে আমরা দেবো পাওয়ার 0, তারপরে দেবো -2x এর উপরে পাওয়ার 1, তারপরে -2x এর উপরে পাওয়ার স্কোয়ার, তারপরে -2x এর উপরে পাওয়ার কিউব, এন্ড দেন এট লাস্ট -2x⁴। আচ্ছা, স্পেস নাই দেখি, একটু সরাইয়ে দিই। এই
এই যে হয়েছে কিছু একটা, ঠিক আছে। ওকে, এখন আমরা এই যে 5টা মোট পদ পাইছি, 5টা পদের সাথে যে সহগগুলা থাকার কথা সেই সহগগুলো আমি আগে লেখা নিই। কেমন? প্রথম পদে আমার থাকার কথা পাশাপাশি 1, তারপরে লেখো +4, লেখো +6 +4 +1। গুড। ওকে, আচ্ছা, এখন টু দি পাওয়ার 0 তো এটা 1ই হবে শুধুমাত্র। তারপর এটা -2x, আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে। এই আমি যে করতেছি কেউ আবার ভয় পাইও না, আমি জাস্ট ক্যালকুলেশন করতেছি আর কিছুই না। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 2 × 4, 4 × 6 = 24। মানে বাচ্চাকালের জিনিস করতেছে আর কি। প্লাস মাইনাসে মাইনাস, 4 × 8 = 32 x³ আবার এটা প্লাস হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 4 মানে কি? 16 x⁴। এই যে আমার দ্বিপদী কইরা ফেলাইলাম। এখন দেখো তো আমার সহগগুলা, সহগ কি শুধুমাত্র 1 4 6 4 1 হয়েছে নাকি অন্য জিনিস হয়েছে? অন্য জিনিস হয়েছে না, তো এটা কিন্তু আমার বের করা লাগবে। তাহলে এখন বলো তো দ্বিপদী সহগগুলা কত কত? 1, তারপরে -1, তারপরে +24, তারপরে -32, তারপরে +16। এগুলো হলো আমাদের নির্ণেয় দ্বিপদী সহগ। এখন এগুলা যদি আমরা যোগ করি কত হয়? আচ্ছা দেখো, যোগ করো কত হয়। প্লাস মাইনাসে তো -1 -8, আচ্ছা একটু ক্যালকুলেটর লাগলে ব্যবহার করতে পারো। আগে আমরা 24 সাথে 1 যোগ করলে 25, 25 আর 16 যোগ করলে কত? 41, তাই না? আচ্ছা, তারপরে 41 থেকে তুমি যদি 32 বিয়োগ করে দাও তাহলে কত থাকে? 9। আবার 9 থেকে তুমি যদি 8 বিয়োগ করে দাও তাহলে থাকে কত? 1। তার মানে আমার সমষ্টি কত হয়? 1। এটাই আমাদের অ্যান্সার। বলো বুঝছো কিনা? অঙ্কটা কিন্তু মজার ছিল। mn এর বিস্তৃতিতে x⁷ এর সহগটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, mn, m এর ভ্যালু দেওয়া আছে না? এই যে m এর ভ্যালু আর n এর ভ্যালু কিন্তু দেওয়া আছে। এইটা একটা দ্বিপদী, এই আরেকটা দ্বিপদী। এখন mn এর বিস্তৃতি, তার মানে m এর সাথে n গুণাকারে আছে। mn যদি গুণাকারে থাকে ভাইয়া, এরকম একটা ম্যাথ আমাদের বইয়ে আছে হুবহু, ঠিক আছে, একদম সেম টু সেম। m আর এই হইল গিয়া n। বলো তো আমরা কি করব এখন? যখন দেখবা যে এটা 1 + x, এটা 1 - x, তোমার তো বোঝা উচিত যে ভাইয়া এটা a+b, এটা a-b। এখন কোনোভাবে যদি এরকম হইতো, কোনোভাবে যদি আমার এরকম থাকতো যে 1 + x⁷, আবার এখানেও আছে 1 - x⁷, আমরা কিন্তু একসাথে 1 + x ইন্টু 1 - x লিখতে পারতাম। আর যেহেতু এইটার উপরে পাওয়ার 7, আবার এইটার উপরে পাওয়ার 7, একসাথে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া আমরা কিন্তু 7 লিখতে পারতাম, তাই না? আচ্ছা, এরপরে কি করতে পারতাম? এরপরে আমরা a+b ইন্টু a-b সূত্রে নিতে পারতাম, a² - b²। পারতাম কিনা? তাহলে এই যে 1 - x² বলো, এই জিনিসটা লিখতে পারতাম না আমরা? এখানে আমরা সেই জিনিসটাই করব। কিভাবে? এখানে কিন্তু 1 + x এর উপরে আমার পাওয়ার 7 নাই, পাওয়ার আছে 8। বাট তোমরা নিশ্চয়ই জানো যে x⁸ মানে কি? x⁸ মানে হইলো গিয়া x এর সাথে x⁷ গুণ। অথবা তুমি কিন্তু এইভাবেও লিখতে পারছো যে x² এর সাথে x⁶ গুণ, তাই না? ইভেন তুমি কিন্তু এইভাবেও লিখতে পারো যে x⁻² এর সাথে x⁻10 গুণ। এগুলো গুণ করলে তুমি x⁸ পাবা। বুঝছো কিনা? x⁸ এর গুণনীয়ক। আচ্ছা, তাহলে 1 + x⁸ কে আমরা ভাঙাইয়া এইভাবে লিখতে পারবো না? 1 + x ইন্টু 1 + x⁷ ইন্টু 1 - x⁷। বলো লিখতে পারবো কিনা? যদি লিখতে পারি তাহলে এই যে 1 + x⁷ ইন্টু 1 - x⁷, এইটাকে এই প্রসেসের মাধ্যমে, লাস্ট লাইন আমরা কি পাবো? এইটা না? এইটা আমি একসাথে লিখে ফেলাই, 1 - x²⁷। এই বলো বুঝছো কিনা? বলছে কি x⁷ এর সহগ নির্ণয় করতে, তাই না? এগুলা কিন্তু এমসিকিউতেও আসে। আমি কিন্তু এমসিকিউ ক্লাসে ভালোভাবে দেখাইছি যে একদম কম সময় আমরা কিভাবে সলভ করতে পারি। ওই ক্লাসটা মাস্ট। সৃজনশীল দেখো আর না দেখো, বাট এমসিকিউ ক্লাস মাস্ট। তাইলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে বুঝবা, একদম জাগা মতো বাস খাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 + x ইন্টু এই যে 1 - x² আছে টু দি পাওয়ার কত? 7 না? এটাকে যদি আমরা বিস্তৃতি করি
মোট 8টার মতো পদ পাবো। আচ্ছা করি, আমরা করতে বেশি সময় লাগবে না, কারণ এটা হলো গিয়ে 1, ঠিক আছে, এটা আমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো। প্রথমে লেখো, এটা মাইনাস আগে দেবা, মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটও দিয়ে দিই, টু দি পাওয়ার 0 প্লাস মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1। ও এখানে তো সহগের জন্য আমার জায়গা লাগবে। আচ্ছা শোন, এগুলাকে আমরা যদি গুণ করি একটু বেশি বড় হয়ে যায়। আমার মনে হয় গুণ করার থেকে অন্য একটা উপায়ের মাধ্যমে যদি আমরা করি, একটু সহজে হয়তোবা সমাধানটা আমরা করতে পারবো। উপায়টা কি শোনো, উপায়টা হলো তোমাদের এইখানে দেখো 1 + এক্স এর সাথে এই পুরোটা গুণ আছে না, তুমি প্রথমে 1-এর সাথে গুণ করো। দেখো 1-এর সাথে এই পুরোটা আমরা গুণ করব, 1 - x² টু দি পাওয়ার 7। আর আমরা নিশ্চয়ই জানি একের সাথে তুমি যদি এটা গুণ করো মানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। পাশাপাশি দেখো প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্সের সাথে আবার এই পুরোটা গুণ করবা, 1 - x² টু দি পাওয়ার 7। বাট তোমাদের এইখানে চাইছে কি শুধুমাত্র x⁴ এর সহগ না। তুমি আমাকে বলো যে x⁴ তুমি কিভাবে পাইতে পারো, এখান থেকে তুমি কখন পাবে x⁴ জানো, বা এখান থেকে তুমি কখন পাবে x⁴? বলো, কেউ একটু বুদ্ধি কইরা বলো আমারে। যেমন এখানে দেখে এখন আছে এক্স স্কোয়ার, প্রথম পদেই থাকবে তোমার 1, দ্বিতীয় পদে কিন্তু থাকবে x², তৃতীয় পদে থাকবে x⁴, 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 এভাবে কিন্তু যাবে। তার মানে কখনোই কিন্তু x⁴ থাকবে না, x⁴ কখনোই থাকতেছে না। আবার এইখানে x² আছে না, x² এর সাথে দেখো এক্স প্রথম যে পদ, এই দ্বিপদীটাকে করার পরে প্রথম যে পদ পাবা সেখানে তো x² এর উপরে পাওয়ার 0, তার মানে 1 এর সাথে এক্স গুণ করলে তো এক্স অক্ষে এক্স পাবা। তারপরে যদি x² এর উপরে তুমি পাওয়ার 1 ধরো তাহলে 2 অক্ষে 2, মানে x², আর x² এর সাথে এক্স গুণ করলে কিন্তু x³। তার মানে x² এর উপরে পাওয়ার যদি 3 ধরো, পাওয়ার যদি 3 হয়, মানে চতুর্থ পদে গিয়ে পাওয়ার যখন 3 হবে তখন কিন্তু তুমি x⁶ তার মানে x⁴ খুব ইজিলি পাইতে পারবা 4 নাম্বার পদে চাই। কিন্তু আদৌ এত লেখা আদৌ মানে লিখতে হয় কিনা আমার ধারণা নাই। বা তোমার একটু নিজেদের যে স্কুল টিচার আছে যে তোমার খাতা দেখবে তারে জিজ্ঞাসা করো, ঠিক আছে, গাইডের সলিউশন দেখার থেকে তারে সরাসরি জিজ্ঞাসা করবা যে স্যার এটা কতটুকু লিখতে হবে বা কিভাবে লিখতে হবে একটু লেখা দেন, কেমন। প্লাস এক্স এর সাথে তুমি যদি এগুলো গুণটুন করো বেশ বড় হবে, করো সমস্যা নেই, বড়ই করো, কি আসে যায়, -x² টু দি পাওয়ার 0, এর সাথে আবার গুণ আছে এক্স। আচ্ছা এক্সটারে একসাথে কি গুণ করে দেবো, আচ্ছা, একসাথে গুণ করো। আর প্রথম পদের সহগ হবে 1, দ্বিতীয় পদ দেখো, দ্বিতীয় পদ কি আগে লেখো -x² টু দি পাওয়ার 1, এর সাথে কিন্তু এক্সটাও গুণ আকারে আছে। আর আমার সহগও কিন্তু আছে, সহগ কত, সহগ হবে 7c1 মানে হলে গিয়ে +7, ঠিক আছে। আমি জাস্ট প্রথমে যে কটা লাগে ওই কটা লিখবো, আর লিখবো না। মানে এই অঙ্কগুলো কি ভাই সহজ, কিন্তু যেহেতু ক্যালকুলেশন, তুমি যদি কনসেন্ট্রেশন না দাও তাহলে কিন্তু এই মানে তুমি আউলাই যাবা, তাহলে কিন্তু পারবা না। আর এগুলো হলো কি এমন অঙ্ক, তুমি আমারকে যখন তুমি করতে দেখবা তখন তোমার কাছে কঠিন লাগবে, কিন্তু যখন তুমি নিজে করবা তখন কিন্তু তোমার কাছে সহজ লাগবে। এগুলো হলো ওই টাইপের ম্যাথ, ঠিক আছে। আচ্ছা তাহলে লেখো আবার প্লাস, প্লাস দিলাম, এক্স গুণাকারে থাকবে -x² উপরে পাওয়ার এখন চলে আসে স্কোয়ার, তাই তো। আর এখানে 7c2 এর ভ্যালু কত, 7c2, 7c2 21, তার মানে +21। তারপরে আবার প্লাস এক্স এর সাথে গুণ আসবে -x², বাট এখন আমার পাওয়ার হিসাবে আছে 3, ঠিক আছে। আর সহগ কত, 7c3 এর ভ্যালু কত, 35 নাকি, হ্যাঁ 35, ঠিক আছে। তাহলে এখন দেখো তো, এই যে পদটা আমি পাইছি এটাকেই তুমি যদি মানে গুণটা করো তখন কিন্তু তুমি x⁴ পাবা, এছাড়া তুমি কিন্তু কখনোই x⁴ পাবা না, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা কিভাবে পাই, যে 35x যদি তুমি গুণ করো, মাইনাস প্লাস মাইনাসে কিন্তু মাইনাসই থাকবে অলওয়েজ, -35x ইন্টু x⁶, আবার এই যে x ইন্টু x⁶ যদি তুমি করো তখন কিন্তু হবে x⁴। তাহলে x⁴ এর সহগ কত হইল ভাই, -35। বলো বুঝছো কিভাবে করলাম, জি আবার একটু বলো।
এই যে -35। তবে এমন হইতে পারে ভাই, যেহেতু ক্যালকুলেশনের ব্যাপার আমার ভুল হইলেও হইতে পারে, তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ক্যালকুলেশনগুলো একটু নিজেও করার জন্য। তবে আসলে এখানে ভুল হয় নাই কিভাবে আমি বুঝলাম, কারণ দেখো তোমার এখানেও এখানেও সহগ 1, এখানেও সহগ 1, এখানেও সহগ 1, এখানেও সহগ 1। এই পরিস্থিতিতে তুমি যখন বিস্তৃতিটা করবা, তখন তোমার যে সহগটা হবে, এই সহগটা কিন্তু মডিফাইড সহগ হবে না, মানে আমাদের নিয়ম অনুসারে যে প্যাসকেলের ত্রিভুজের যে সহগগুলো আমরা পাইছি, সেই সহগই কিন্তু ডিরেক্ট আমাদের অ্যান্সার হবে। কিন্তু এদিকে তাহলে অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই প্যাসকেলের ত্রিভুজে তো -35 বলতে কোনো সহগ ছিল না। ও আচ্ছা, তারও একটু ভুল বলে ফেলাইছি, তাহলে তাহলে ভুল বলে ফেলাইতেই পারি, তাই না? এটা বড় কোনো ব্যাপার না। আচ্ছা যাক, আমরা পরবর্তী অঙ্ক করি। মানে কেন বললাম, তুমি যদি এই যে n=7 ধইরা প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে 8টা সহগ বের করো, তাহলে তুমি -35 পাবা না, তুমি 35 পাবা। বাট এখানে তুমি মাইনাস কেন পাইছো? কারণ ভাই আমার এখানে এক্স এর সহগটা কিন্তু +1, এখানে এক্স এর সহগটা -1, এই জন্য। দেখ এগুলো এই একটু হায়ার লেভেলেরও ঠিক না, এই কথাবার্তাগুলো যদি তুমি না বোঝো তাহলে বাদ দাও, দরকার নাই। ঠিক আছে, এত কিছু বোঝার দরকার নেই, তোমার জাস্ট কি করতে হবে, mn এর তুমি বিস্তৃতিটা দেখাবা। দেখো অঙ্কটা কিন্তু এতটুক, একদম এতটুকু একটা অঙ্ক, বাট আমি তোমাদের বুঝাইছি তো, তাই একটু সময় বেশি লাগছে, আর কিছুই না। এই যে কি করতে হবে বুঝে গেছো, এইটা হলো গিয়ে মেইন জিনিস। এই পর্যন্ত এতটুকুই অনেকে পারবে না, এতটুকু তোমার আগে আনতে হবে। তারপর তোমার এটা একটু মুখস্থ টাইপের বা মনে রাখা টাইপের, যেখান থেকে 1-এর সাথে আগে এটা গুণ দেখাবা, তারপর এটার সাথে এটা গুণ দেখাবা, তারপর এটাকে এভাবে রাইখা দেবা, কারণ এখানে আসলে কিছু তেমন করার নাই। আর এইখানে তুমি মানে এটাকে বিস্তৃতি করবা, আবার কোন পর্যন্ত বিস্তৃতি করবা সেটা বোঝার জন্য কিন্তু তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তোমার যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি এই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবা, কেমন? আচ্ছা, তাহলে পরবর্তী ম্যাথ দেখো, এই যে গতে কি বলছে। গতে 3 - x * m কে x³ পর্যন্ত বিস্তৃতি করে, আচ্ছা x³ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, আচ্ছা ঠিক আছে, এর মানটা নির্ণয় করতে বলছে। এইটা আমরা কিভাবে করতে পারি, কারো কোনো আইডিয়া আছে কিনা? আগে আমরা দেখি কি বলছে, 3 - x * m। আচ্ছা, m এর ভ্যালু কিন্তু দিয়ে দিছে 1 + x⁸, তাহলে ওইটা আমরা লিখি 1 + x⁸। এটাকে বিস্তৃতি করতে বলছে, বাট কোন পর্যন্ত? x³ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। হুম, কিভাবে করবা, কেউ আইডিয়া দাও। হুম 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 হুম, জানো কেউ? এটা কিন্তু অনেকটা আগের ম্যাথের মতোই, কেমন? আমরা প্রথমে লেখো 3 - x, এই যে 1 + x⁸ আছে, এটাকে আমরা এখন বিস্তৃতি করব। বিস্তৃতি করলে তুমি দেখো x⁻0 আসলে লেখা লাগে না, এটা শুধুমাত্র 1 লেখা দাও, ঠিক আছে? 1 প্লাস, তারপরে x⁻1, তারপরে x², তারপরে x³। আমাদের আর যাওয়ার দরকার নাই, আসলে আমাদের এখানে x² পর্যন্ত গেলেও হয়তো বা হইতো না, হইতো না, অ্যাকচুয়ালি x³ পর্যন্ত আমার যাওয়া লাগবে। এখন আমাদের যে সহগগুলা কি কি দেখো তো। প্রথমটা সহগ কত হবে? 8c0, 8c0 এখানে 1ই হবে, এখানে শুধু 1। আবার এই যে দ্বিতীয় যে পদটা, দ্বিতীয় পদের সহগ কত হবে? 8c1, 8c1 এর ভ্যালু কিন্তু 8। আবার তৃতীয় যে পদ, এই তৃতীয় পদের সহগ হবে 8c2, 8c2 এর ভ্যালু হলো গিয়ে 28, কেমন? আচ্ছা, চতুর্থ পদের সহগ কত হবে? হ্যাঁ, 8c3, 56। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? আমি শুধুমাত্র এইটাকে প্রথম 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করছি, আর কিছুই করিনি। এই পর্যন্ত তোমাদের কারো সমস্যা থাকলে বলো এখনই। থাকার কথা না, এর থেকে অনেক কঠিন জিনিস আমরা সলভ করে রাখছি, কেমন? আচ্ছা, তাহলে ভালো কথা, এখানে +1টা এইভাবে আসলে দেওয়া উচিত না, কারণ কারণ কি, কারণ হলো 3 - x এর সাথে কিন্তু এই পুরো জিনিসটা গুণাকারে আছে, সো এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, কেমন? এখানে ডট 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 ডট। এখানে আরো কিন্তু 4টা পদ আছে যেগুলো আমি লিখি নাই, আমার এখন লেখার দরকার নেই ওগুলো, কেমন? ওকে, তাহলে x³ পর্যন্ত আমরা কিন্তু বিস্তৃত করলাম। বিস্তৃত করার পরে এখন যদি আমরা এই গুণটাও করি, দেখো তো গুণটা আসলে আসো করি আমরা। গুণ করলে কত হয়? 3 অক্ষে 3 প্লাস 3 × 8 = 24x প্লাস 28 এর সাথে 3 যদি গুণ করো তাহলে কত হয়? 28 × 3 করো তো কেউ একটু।
84 নাকি, হয়তো বা 84। 84 x² প্লাস 56 সাথে 3 গুণ করলে কত, 118। তারপর কইরা দেখি 56 × 3, ওকে 56 × 3 168, কি বলি 168, কেমন 168 x³ আচ্ছা এরপরে মাইনাস এক্স এর সাথে গুণগুলো যদি আমরা করি তাহলে মাইনাস, আচ্ছা মাইনাসটা আমরা কিন্তু চাইলে কমন নিতে পারি, মাইনাস কমন নিলে সুবিধা আছে। জাস্ট গুণ করো এক্স অক্ষে এক্স প্লাস 8x² প্লাস 28x³ প্লাস 56x⁴। এখানে আরো আছে বাট ওগুলা লেখার খুব একটা দরকার নাই, কেমন। আচ্ছা এখন আমাদের বলছে কি x³ পর্যন্ত তো বিস্তৃত করতে বলছে, সেটা তো আমরা করছি, আর তো কিছু বাকি নাই এখানে। আর কি করতে হবে আসলে, তোমাদের এখানে মান নির্ণয় করতে বলছে না এই জিনিসটার, এটার মান নির্ণয় করতে বলছে। এখন আমার প্রশ্নে 3 - x দেওয়া আছে, এখানে 3, আবার এখানে 2.99। এখানে আমি একটা মানে প্যাটার্ন খুঁজে পাইতেছি, হয়তো ভাই অঙ্কটা এভাবে করতে হবে যে 3 - x সমান সমান আমরা যদি 2.99 ধরি, 3 - x সমান সমান আমরা যদি 2.99 ধরি, তাহলে x এর ভ্যালু কত আসে, x এর ভ্যালু আসবে 3 - 2.99। আচ্ছা 3 থেকে এটা যদি বিয়োগ করো তাহলে হয় কত, 0.01। x এর ভ্যালু আমরা পাইলাম 0.01। আবার এদিকে দেখছো কি আছে, 1.01, তার মানে একের সাথে এই 0.01 যোগ করলেই কিন্তু 1.01 হয়। তার মানে দেখো তো, আমি 1 প্লাস 0.01 মানে হইলো 1.01, আর 0.01 বদলে তুমি এখন লিখতে পারো এক্স, তার মানে 1.01 বদলে তুমি লিখতে পারো 1 প্লাস এক্স। দেখো তো 1.01 উপরে আমার পাওয়ার আছে কত, টু দি পাওয়ার 8 না, তার মানে 1 প্লাস এক্স এর উপরে আমার পাওয়ার আছে কত, টু দি পাওয়ার 8। দেখো তো 1 প্লাস এক্স এর উপরে আমার পাওয়ার আছে টু দি পাওয়ার 8। আবার প্রথমে আছে কত, 2.99। 2.99 কে আমরা কত ধরছি, 3 - x। দেখো তো 3 - x, দেখো তো কিছু পাইছিলা, এই জিনিসটাই কি এইটা না, তার মানে এর মান নির্ণয় করো মানেই হইলো এই জিনিসটার মান নির্ণয় করো। এখন আমি এক্স এর ভ্যালু বের করলাম 0.01, সেই এক্স এর ভ্যালুটা আমি সিম্পলি যদি এখানে বসাইয়া দেই তাহলেই কিন্তু আমার মান নির্ণয় করা হয়ে যাবে। বলো তোমরা বুঝছো কিনা। এই টাইপের ম্যাথ আমাদের কিন্তু ছিল ভাইয়া অনুশীলনীতে, নতুন না একেবারে এগুলা। 3 + এই 24, আচ্ছা একসাথে একটা কাজ করতে পারো তুমি, এই যে 24x থেকে 1x যদি বিয়োগ করো তাহলে থাকে প্লাস 23x। আমরা কাজটাকে একটু সহজ করতেছি, 84x² থেকে 8x² যদি বিয়োগ করো তাহলে থাকবে প্লাস 76x²। আবার x³ থেকে তুমি যদি এটা বিয়োগ করো, দেখো 168 থেকে 28 জাস্ট বিয়োগ করবা, তাহলে অবশ্যই তোমার থাকবে 140x³। ওকে, এই কয়টাই লেখো, আর লেখার দরকার নাই, চাইলে লিখতে পারো অবশ্য। এখন তুমি এদিকে এক্স এর ভ্যালু এই যে 0.01 বসাবা, হ্যাঁ 3 + 23 সাথে যদি 0.01 তুমি গুণ করো তাহলে হবে 0.23 যোগ এই 0.01 তার মানে 0.301, তার মানে 0.2076। তুমি চাইলে কইরা দেখতে পারো বুঝছো, এই যে x², 0.01 করবা, তারপর ওইটার সাথে তুমি গুণ করবা কত, 76 গুণ করবা, 76 গুণ করলে আমার কিন্তু অ্যান্সার শো করতেছে, কেমন হয়ে গেছে। প্লাস এখন আবার এইটার ভ্যালু বের করবা, দেখো এক্স এর মানে হলো গিয়ে 0.01, তার মানে x³ এর মানে কি, x³ এর মানে হলো গিয়ে 6টা অঙ্ক থাকবে, মানে 5টা থাকবে শূন্য আর একটা থাকবে 1। এর সাথে তুমি আবার এই যে 140কে গুণ করতেছো তাই না। আচ্ছা 140কে তুমি যদি গুণ করো তাহলে এখানে জাস্ট এই 00 লাস্টের যে 3টা ডিজিট আছে, এই 3টা ডিজিটের বদলে তুমি 140 লিখে দেবে, আর কিছুই না, তাহলে হবে কত, 0.3014। এখন এইটার জাস্ট তুমি ভ্যালুটা বের করো তাইলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3। আসলে এটা তো ক্যালকুলেটর লাগে না, 3 দশমিক আগে এই যে 23, 3.23 7 লেখো, আচ্ছা দাঁড়াও ভুলও তো যেতে পারে, 2 3 7 পর্যন্ত গেল। 4 নম্বর অঙ্ক কি 6, আর এদিকের 4 নম্বর অঙ্ক কত 1, মানে 6 এর 1 7।
আর এদিকে থাকবে 4। সম্ভবত এইটা হলো আমাদের অ্যান্সার। কেমন? এটা মিলানোর সুযোগ আছে, কিছুই না। দেখো আমাদের জাস্ট কি করতে বলছে, বলছে এই জিনিসটার মান নির্ণয় করছে না, তুমি ক্যালকুলেটর এই জিনিসটা just বসাও, আর কিছুই না। 2.99 ইন্টু 1.01 টু দি পাওয়ার 8, মান কিন্তু আসছে এই যে 3.23774, মানে আমাদের অঙ্কটা হয়েছে। 774-এর পরে আরো 3টা ডিজিট আছে, বাট আমরা যেহেতু এখানে প্রথমে যে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করছি, তাই বাকি যে 3টা ডিজিট আছে ওগুলো কিন্তু আসে নাই। আমাদের অঙ্কটা কিন্তু হয়েছে। এখন কোশ্চেন হলো ভাই, এই জিনিসটাকে এত ঘুরাইয়া দেওয়ার কি মানে, মানে তোমার জাস্ট এইটার ভ্যালু বের করতে বসে আবার এগুলো সাহায্য নিয়ে। আসলেই ভাই এই টাইপের অঙ্কগুলো একটু স্টুপিড টাইপের ম্যাথ, ঠিক আছে? এগুলো আমারও পার্সোনালি মানে খুব একটা পছন্দ না। কেমন? মানে এটা তো ভ্যালু ক্যালকুলেটরের একটা ক্লিকের মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে এই যে কাহিনী টাহিনী করলাম, কাহিনী করার কোনো দরকার ছিল বলো? শুধু শুধু। আচ্ছা, দিন শেষে কিন্তু আমরা ঠিকই এই যে এখানে এখানে এসে কিন্তু সবাই ক্যালকুলেটর ইউজই করে। আমি করে নেই, ওটা আলাদা কথা, বাট তোমরা বেশিরভাগ এই যে গুণগুলো যখন করবা, তোমরা কিন্তু ঠিকই ক্যালকুলেটরের ব্যবহারের মাধ্যমেই করতেছো। তাহলে আমার কথা যে এখানে কেন ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে আমি সরাসরি অ্যান্সার বের করলাম না? ফালতু। আচ্ছা, এর পরবর্তীতে দেখো বরিশাল বোর্ড, মানে আমার বোর্ড 23 সালের কোশ্চেন। আচ্ছা দেখি, এটা হয়তো বা আমাদের আজকে লাস্ট ম্যাথ হইতে পারে। প্রথমে একটা পদ, একটা দ্বিপদী দাও। আচ্ছা সরি, দ্বিপদী না আমাদের, দেখো এটা কিন্তু দ্বিপদী অ্যাকচুয়ালি না। এই একটা পদ, এই আরেকটা পদ, এই আরেকটা পদ, মানে এটা কিন্তু একটা ত্রিপদী। এই ত্রিপদী বিস্তৃতি করলে পদ সংখ্যা কত হবে? যদি এটা দ্বিপদী হইতো, তাহলে যেহেতু এখানে পাওয়ার 7, আমার পদ সংখ্যা হইতো 8। কিন্তু যেহেতু এইটা একটা দ্বিপদী না, বরঞ্চ একটা ত্রিপদী, আমরা এই টাইপের ম্যাথ কিন্তু এমসিকিউতে সলভ করে রাখছি, তাই না বলো? খুব সহজে আমরা সলভগুলো করতে পারতাম। যেমন যদি ত্রিপদী হয়, ত্রিপদী 3টা পদ, তাহলে তুমি যে কোনো যত পদই হবে তুমি সেটা দিয়ে জাস্ট 1 বিয়োগ করবা। 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। সেই 2-এর সাথে তুমি এই 7-এর গুণ করবা, 7 দুগুণে কত হয়? 14। তার মানে এইখানে আসলে পাওয়ার হিসাবে আছে 14। পাওয়ার যদি 14 হয় তাহলে পদ সংখ্যা কত হবে? 15। এগুলো আমরা এমসিকিউতে টেকনিক হিসেবে ব্যবহার করব। কিন্তু যদি আমাদের বড় প্রশ্নে আসে তখন কিভাবে করব? এভাবে লিখবা a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, আর এই পুরাটুকুর উপরে আমার পাওয়ার কিন্তু 7, তাই না? আচ্ছা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার উপরে আবার পাওয়ার আছে 7, তার মানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও 7। আচ্ছা, এটার মানে কি? এটার মানে কি এরকম না যে 1 - y টু দি পাওয়ার 7 দুগুণে 14? তাহলে যেহেতু n এর মান 14, তাহলে পদ সংখ্যা কত হবে? অতএব পদ সংখ্যা 1 বেশি হবে। পদ সংখ্যা সমান সমান 14 যোগ 1 সমান সমান 15। বলো বুঝছো কিনা? এর পরবর্তী ম্যাথ, এর বিস্তৃতিতে পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ, এই টাইপের ম্যাথ আমরা আজকে সলভ করছি না? বলো। এটা তো মেবি একদম সেম টু সেম। এই যে a 2 প্লাস x/2, এটা আমরা একটু তাড়াতাড়ি করব। কেমন? 2x/2, সরি আমি এখানে 3 কেন লিখলাম, টু দি পাওয়ার n। এখানে আমার n এর মানটাই নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। কেমন? পঞ্চম পদ, পঞ্চম পদটা কত হবে? দেখো আমরা পঞ্চম পদটা কিন্তু এরকম হবে যে 2 লিখবা, তারপর এখানে x/2 লিখবা। হ্যাঁ, যেহেতু পঞ্চম পদের ক্ষেত্রে আমার যে দ্বিতীয় যে x/2 লেখছে, x/2 উপরে পাওয়ার কিন্তু আবার কেউ 5 লিখতে যাইও না, তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল যাবে। আমরা জানি যততম পদ, যেমন এখানে পঞ্চম পদ, তাহলে এখানে আমার পাওয়ারটা হবে 4, জানি না? আর এখানে আমার সর্বোচ্চ মোট পাওয়ার হলো n, এটা যদি 4 হয় তাহলে এখানে অবশ্যই বসবে n-4, কমন সেন্স, তাই না? আচ্ছা, সহগ কত হবে? সহগ হবে n/4 লেখা দাও ইকুয়ালস টু, আবার এখানে দেখো আমি পঞ্চম পদের যে সহগ, আচ্ছা একটা কাজ করো, এই এক্সটাও তুমি মুছে দাও, কারণ তোমার তো সহগ নিয়ে শুধুমাত্র কাজ। এক্স এর বদলে তুমি জাস্ট এখানে 1 লেখা দাও, ঠিক আছে? এক্স এর বদলে তুমি একটা 1 লেখা দাও, তাহলে আমার একটা লাইন একটু কম ব্যবহার করা লাগে। আবার এইখানে দেখো বলছে কি, পঞ্চম পদের সহগের কাহিনী তো আমাদের শেষ, এরপর লাগবে ষষ্ঠ পদের সহগ। তাহলে এখানে আমি ষষ্ঠ পদের সহগটা বের করব। ষষ্ঠ পদ দেখো, লেখো 2, তারপর লিখবা x/2, সরি এক্স লেখো না, তুমি একসাথে 1 লেখো। কেমন? এক্স এর বদলে জাস্ট 1 লেখা দাও, যেহেতু তুমি শুধুমাত্র সহগ নিয়ে ডিল করতেছো এই জন্য। এখন যেহেতু ষষ্ঠ পদ, তাহলে অবশ্যই আমার উপরে বসবে এখানে 5, এই যে হাফের উপরে, আর এইখানে এই 2 এর উপরে বসবে তাহলে কত? n-5। আর এটা সহগ কত হবে? সহগ হবে n/5। এতটুকুতে তোমাদের কি কারো কোনো সমস্যা আছে একটু বলো?
এই টাইপের একটা করাইলাম না আজকে আমি, একদম প্রথম না জানি দ্বিতীয় যে সৃজনশীলটা একদম হুবহু সেম, কিন্তু কোনো পার্থক্যই নেই খুব একটা। এরপরে দেখো এখানে আছে হাফ, মানে নিচে 2^4, আবার এখানে নিচে আছে 2^5। আচ্ছা আমরা লেখি তার থেকে ফাঁকিবাজি করার থেকে, দেখো 2n উপরে আর নিচে আছে 2^4। আবার এইখানে আমার 2^4 আছে, 2^4। এখানে 1^4 আর আমি লিখলাম না, লেখা লাগে না, ঠিক আছে। NC4 মানে কি? NC4 মানে হলো গিয়া n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-4 ফ্যাক্টোরিয়াল। কেমন সব লিখতেছি। আবার এই পাশে দেখো তো NC5 মানে কি? NC5 মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-5 ফ্যাক্টোরিয়াল। আবার উপরে আছে কি 2^, আচ্ছা দেখো 2^n উপরে আর নিচে থাকবে 2^5। আচ্ছা এখানে 1^5 উপরে লেখা লাগে না, আর নিচে আছে 2^5। ওকে। এখন এরপরে কাজটা খুবই সহজ, n ফ্যাক্টোরিয়াল কাটা, 2^n 2^n কাটা। কাটা দেওয়ার পরে তুমি কি করতে পারো, তুমি সিম্পলি, যেহেতু সব কাটা গেছে, দেখো উপরের এই দুইটাও কাটা আবার এই দুইটাও কাটা, তাহলে তুমি সিম্পলি জাস্ট এইটা সমান সমান এইটা লিখতে পারো, তাই না? লেখো, এক লাইন লাগলে বেশি করো, তো ফাঁকিবাজি করার দরকার নাই। n-4 ফ্যাক্টোরিয়াল 2^4, আচ্ছা একসাথে 2^4 ইন্টু 2^4 মানে 2^8 লিখতে পারি, ইকুয়ালস টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-5 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখানে দেখো 2^5 আর 2^5 যদি তুমি গুণ করো তাহলে কিন্তু 2^10 আসে। কেমন? আচ্ছা আসলো, ভালো কথা। এখন এই যে 2^8 কে যদি সমান চিহ্নের এই পাশে পাঠাইয়া দাও, তাহলে এটা থেকে এটা ভাগ করলে আমার থাকবে শুধুমাত্র 2 স্কোয়ার, আর এই পাশে তাহলে তোমার থাকবে এই যে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে তোমার থাকবে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-5 ফ্যাক্টোরিয়াল। ও ভালো কথা, আমাদের তো প্রথমে একটু হঠাৎ করে আমার মনে পড়লো, এখানে কিন্তু বলছে যে পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের সমান না, ষষ্ঠ পদের সহগের 5 গুণ। তার মানে ষষ্ঠ পদের সহগের সাথে তুমি যদি 5 গুণ করো তাহলে তুমি পঞ্চম পদের সহগ পাবা। অর্থাৎ ষষ্ঠ পদের সহগের সাথে তুমি যদি 5 গুণ করো তাহলে তুমি এটা পাবা, তাই না? বুঝছো? 5টা কিন্তু আমরা দেই নেই ভুলে, তাহলে এখানে কিন্তু একটা 5 আছে, এই মনে করো একটা গুণ আকারে আমার একটা, ও ভালো কথা, এই রে কাহিনী তো হয়ে গেল। এখানে আমার একটা 5 ছিল, এটা কিন্তু উপরে, 5টা কিন্তু উপরে, তাই না? এই যে 5 অক্ষে 5, এটা কিন্তু 5টা উপরে। 5 যদি উপরে হয় তাহলে তো একটু কাহিনী ঘটে গেছে, দেখলা? বিপদে পড়ে গেলাম, এক্সট্রিমলি সরি, বুঝছো? এই অসতর্কতার জন্যই একটু সময় নষ্ট হয়ে গেল আমার, আবার করতে হবে। দেখো এই যে 4 ফ্যাক্টোরিয়াল আর উপরে আছে কি, এই যে n-5 ফ্যাক্টোরিয়াল না, আমরা একসাথে একটু ভাঙাই লিখি, বুঝছো? নাহলে শুধু শুধু লেখা বাড়তেছে, লাভের লাভ কিছুই হইতেছে না, শুধু লেখা বাড়তেছে। উপরে এদিকে 1 লেখো আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল। আর n-4 ফ্যাক্টোরিয়াল মানেই হইলো n-4 ইন্টু n-5 ফ্যাক্টোরিয়াল। এই লেখাটা আশা করি তোমরা এখন মানে লিখতে পারো। এইটার মানে যে এইটা, এখানে কি তোমাদের কারো কোনো সমস্যা আছে? বলো। জানো না এন ফ্যাক্টোরিয়ালের সূত্র? এই যে এন ফ্যাক্টোরিয়াল মানে কি? এন ফ্যাক্টোরিয়াল মানে হলো এন ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু এভাবে যাইতে থাকে না 1 পর্যন্ত। এখানেও তো এই যে n-4 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে তুমি n-4 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে হবে n-5। তো এখানে আমি লিখতে পারি না এইভাবে, ইকুয়ালস টু 5, বা নিচে আছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-5 ফ্যাক্টোরিয়াল। আমি এই যে n-4 ফ্যাক্টোরিয়ালকে ভাঙায় এইভাবে লিখছি কেন? কারণ আমার এখানেও নিচে n-5 ফ্যাক্টোরিয়াল আছে, যাতে এগুলোকে আমরা কাটাকাটি করতে পারি, এই জন্য 2^5 ইন্টু, আচ্ছা 2^, এটা একসাথে আমি 2^10 লেখা ফলে দেখলাম, তাড়াহুড়া করতে গেলেই সমস্যা। এখানে 2^8 তো আমি লিখি নাই, 2^8। আবার এখানে আছে 2^10, 2^10, ঠিক আছে? এজন্যই বলি একটু চোখ কান খোলা রাখবো ভাই, আমি তো দিন শেষে মানুষ, ভুল হওয়া তো স্বাভাবিক, তাই না? n-5 ফ্যাক্টোরিয়াল আর n-5 ফ্যাক্টোরিয়াল কিন্তু একেবারে কাটাকাটি চলে গেল। তাহলে আমার দেখো তো,
এখানে কিন্তু n-4 আছে আর এখানে আছে 4 ফ্যাক্টোরিয়াল। এখন ভাই এই 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকেও কিন্তু আমরা ভাঙাইয়ে লিখতে পারতাম যে 5 ইন্টু 4। আচ্ছা, বেশি কাটাকাটি হয়ে গেছে। 5 ফ্যাক্টোরিয়াল মানে হইলো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। লেখলে লাভ কি? লেখলে লাভ হইলো এই 4 ফ্যাক্টোরিয়াল আর এই 4 ফ্যাক্টোরিয়াল কিন্তু কাটাকাটি চলে যাবে। এখন আমাদের ইকুয়েশনটা খুব সহজ, আমরা আর গুণ করবো, তাইলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। আর গুণ করলে দেখো থাকবে কি 2^8 ইন্টু n-4 ইন্টু 5 ইকুয়ালস টু 2^10। তারপরে দেখো তো আমরা যদি এটাকে এই পাশে আনি, 2^, হ্যাঁ, এটাকে এই পাশে আনলে কি থাকে? n-4 ইন্টু 5 ইকুয়ালস টু 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কি? 2×4। তাহলে ভাইয়া n-4 এর ভ্যালু কত হবে? এই 5টা কিন্তু গুণাকারে আছে, তাহলে 4/5 হয়ে যাবে। তাহলে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু কিন্তু হবে এই 4/5 প্লাস 4। আচ্ছা, আমার এমন কেন মনে হইতেছে যে এই অঙ্কটায় কোনো সমস্যা হয়েছে? কারণ সমস্যা যদি না হয় তাহলে তো n এর ভ্যালু পূর্ণ সংখ্যা আসার কথা। n এর ভ্যালু তো আমাদের এখানে দশমিক এসে পড়তেছে, কেমন জানি কোথাও একটা গোলমেল হয়েছে, বুঝছো? দেখলা কেমনটা লাগে? মানে এটা ভুলেরও একটা লিমিটেশন থাকা উচিত। আমি যা করছি এর কোনো ক্ষমা নাই, এই ভুল, ছি ছি ছি, লজ্জা লজ্জা। দেখো এ সমান সমান তো 2+x/3, আমি লিখছি 2+x/2, এখানে তো 3 হবে। এখানেই তো আমি ভুলটা কইরা ফেলাইছি একদম, প্রথম লাইনে আমার ভুল হয়ে গেছে গা। এজন্যই তো আমার অঙ্ক মিলতেছে না। আচ্ছা শোনো, আমি যেভাবে করছি এই নিয়ম কিন্তু এইভাবেই, তুমি জাস্ট এখানে x/3 বসায় অঙ্কটা নিজেরা প্লিজ করো ভাইয়া। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে লার্নার্স আর্ক এসএসসি, সেই গ্রুপে প্লিজ এইটা সমাধান করে একটু পোস্ট করবা সবাই, কেমন? আমার ভাই খেয়াল ছিল না, ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, কেমন? আচ্ছা, তাহলে বেশি কেমন কেমন করতেছি তাই না? আচ্ছা, বি সমান সমান কত? এই যে একটা আমার দ্বিপদী দেওয়া আছে বিস্তৃতি কইরা, বি সমান সমান কি? এই যে এখানে দেওয়া, বলে এ বি সি এর এই অঙ্ক তুমি পারবা না? এই অঙ্ক তুমি এখনো চেনো না? এই অঙ্ককে আজকে আমরা করি নেই। এ বি ও সি এর মান নির্ণয় করো, একটু আগে করছি না, কে এম ও এন এর মান নির্ণয় করো। এটা কিন্তু একেবারে সেম টু সেম। এই যে বি, বি মানে হইলো গিয়া 1 - x ইন্টু 1 + a x⁵ এটা সমান সমান, আমরা যদি এটাকে বিস্তৃতি করি, বিস্তৃতি করলে কি হবে দেখি। এই 1 তো 1, আচ্ছা 1 ইন্টু 1 + a x⁵ মাইনাস x ইন্টু 1 + a x⁵ কেমন? আবার কেমন করলাম ধুর, কি অবস্থা, নতুন একটা বদভ্যাস হয়েছে। আচ্ছা, এই যে a1 + x⁵, এটা তো এইভাবেই আমি লিখে রাখতে পারি 1 + ax⁵, কারণ একের সাথে গুণ করলে তো সেমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। But এইখানে আমার আসল খেলাটা ঘটবে, তো মাইনাসটা আমি যদি কমন নেই আপাতত, তাহলে এক্স এর সাথে এটা আমরা গুণ করব, ঠিক আছে? আচ্ছা, প্রথম আমরা 1 + x সমান সমান কি আগে সেইটা লিখি। প্রথম পদ হবে 1 অবভিয়াসলি। আচ্ছা, এখানে আগে একটা এক্স লেখো, এক্স লেখা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নাও, নাহলে আবার ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে, কেমন? 1। এরপরে দ্বিতীয় যে পদ, দ্বিতীয় পদটা হবে এ এক্স, তৃতীয় পদ হবে এক্স এর উপরে হোল স্কোয়ার, তার মানে a²x²। তারপরে চতুর্থ পদ a³ বাট আমাদের আর বেশি দরকার নেই, আমাদের এই যতটুকু বের হয়েছে ততটুকুতেই ইনাফ। দেখো প্রথম পদ তো 1, এখানে সহগও 1, ঠিক আছে? দ্বিতীয় পদের সহগ কত হবে? সহগ হবে 5, তাই না? 5c1 এর ভ্যালু কত? 5c1 এর ভ্যালু কিন্তু 5। 5c2 এর ভ্যালু সম্ভবত 10, তোমরা তারপরও একটু কইরা দেখো। 5c2 এর ভ্যালু 10, হ্যাঁ, এখানে তাহলে হবে 10। আবার 5c3 এর ভ্যালু কত? 5c3 এর ভ্যালু তো 10ই হবে, এটা তো করাও লাগতো না, 10, কেমন? আচ্ছা, এখন এই যে 1 + ax⁵ মাইনাস, এইখানে তুমি যদি এইটা গুণটা করো এক্স এর সাথে, তাহলে কত হয়? একসাথে যে মাইনাস এক্স এর সাথে মনে করো আমরা গুণ করে দিতেছি, হ্যাঁ, -x। আচ্ছা, আমি কি এখানে কোনো ভুল বা কিছু করলাম নাকি? আমার মাথা মানে বেশি চাপ পড়তেছে, মাথা ঘুরতেছে একটু, বুঝছো? একটু ক্ষমা করে দিও যদি ভুল টুল আমি কইরা ফালাই। এখানে কি দেওয়া ছিল? 1 - x ইন্টু 1 + x⁵, এটাতে আমরা ভাঙাবো, ঠিক আছে? এটাকে ভাঙাইলে লিখবো প্রশ্ন মতে
প্রথম যে পাবো সেটারে আমরা লিখবো 1, দ্বিতীয় যেটা পাবো সেটা লিখবো এটা, তৃতীয় এটা। তাহলে মনে তো হয় ঠিক রাস্তাতে নাই। এটা যদি এইটাকেও আমরা দ্বিপদী করি। আচ্ছা শোনো, এই অঙ্কটা আসলে আমার এভাবে আলাদা আলাদা করাটাই উচিত হয় না। আমার একসাথে এই যে দ্বিপদীটাকে ভাঙানো উচিত ছিল। ভাঙানোর পরে জাস্ট এই 1 - x এর সাথে গুণ করে যেতাম, তাইলে হইতো। আর আলাদা আলাদা কিন্তু আমরা আসলে এই টাইপের ম্যাথে করবো না। আমি একটু মানে ভুল করছি, ভুল না ঠিক, অন্য নিয়মে গেছি। এভাবে করলেও হবে, তবে তোমার কষ্ট বেশি হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা দেখো, এটা আসলে কিভাবে করা উচিত ছিল, এই 1 - x যেভাবে আছে সেভাবে রাইখা দেবা। আর এইটাকে শুধুমাত্র তোমরা দ্বিপদী করবা। ভাঙাই আমরা কিন্তু আজকে অন্য একটা অঙ্কে করছি, তাই না? শুধুমাত্র ওই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের ভাঙানো লাগবে, এছাড়া কিন্তু আমার ভাঙানো লাগবে না। 1 + x⁵ কল করলে কত হবে? ax⁻0 তো আর লেখা লাগে না, শুধুমাত্র আমরা 1 লেখা দেব। 1, তারপরে ax, তারপরে a²x², তারপরে a³ x³, এই পর্যন্ত ইনাফ। আমাদের কিন্তু আর দরকার নাই, কেমন? আচ্ছা তাহলে এই যে 1 এর যে সহগ, মানে সহগ কিন্তু আমার 1ই হবে। 1 এর সহগ 1ই হবে। তাহলে 1 + 1, এটার হবে কত? 5c1। 5c1 মানে হলো গিয়া 5, 5c2 মানে 10, 5c3 মানেও 10। আমাদের আর দরকার নেই, ঠিক আছে? এর মধ্যেই খেলাধুলা যা হওয়ার হবে। এই যে 1 - x এর সাথে তুমি যদি গুণটা করো, ভালো কথা, এখানে কিন্তু এভাবে দেওয়া যাবে না, জাস্ট গুণ এভাবে দেবা। গুণটা করে ফেলো, গুণটা করলে কত হবে? একের সাথে গুণ করলে 1 + 5ax + 10 a² x² + 10 a³ x³ মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 5a x² প্লাস মাইনাসে মাইনাস 10 a² x³ a² x³, তাই না? আচ্ছা তারপরে কত? প্লাস মাইনাসে মাইনাস 10 a³ x⁴। অনেকগুলো পদই পাইছি, এগুলো আসলে আমার এত দরকার ছিল না খুব একটা। কারণ তুমি প্রথম যে পদটা পাইছো, প্রথম পদ কত পাইলা? 1। দ্বিতীয় পদ কত পাইলা? দ্বিতীয় পদ পাইছো 5ax, ঠিক আছে, 10a²x²। এখন এদিকে তাকাও, এদিকে b কে তোমরা যখন দ্বিপদী বিস্তৃতি করবা, দ্বিপদী বিস্তৃতি করলে আমার যে প্রথম পদটা তো 1, সেটা তো আমার বলাই আছে যে আমার 1 হবে, তাই না? আচ্ছা আবার এখানে আছে কি bx²। আচ্ছা x² কোথায় আছে? x² কিন্তু আমার এই যে এইখানে আছে, এই যে এইখানে x² আছে। তবে x² কি শুধুমাত্র এদিকেই আছে? না, x² দেখো এখানেও x² আছে। আবার এই যে এইটা দেখতেছো না, এইখানেও কিন্তু x² আছে। তার মানে এই b আসলে x² এর সহগ। তাহলে x² এর এদিকে আমি যদি x²টা কমন নিয়ে লিখতে পারতাম, তাহলে অনেকটা কি এরকম না? x² মনে করো কমন, তাহলে থাকে কি 10a² মাইনাস 5a, এই না? তাহলে এইটাই হলো x² এর সহগ। আর x² এর সহগ প্রশ্ন মতে কত? b। তাহলে এইটা সমান সমান আমরা কিন্তু b দেখতে পারি। আবার c মানে কি? c মানে হলো গিয়া x³ এর সহগ। এখন x³ একটা পাইলাম এদিকে, আরেকটা পাইলাম এদিকে, আর পাবো না আমরা। এই কয়টাই, ঠিক আছে? জাস্ট এই কয়টাই, এই একটা আর এই একটা। তাহলে এগুলাকে আমরা যদি একটু এক করে লিখি, তাহলে x³ কমন নিলে থাকে কি? x³ কমন নিলে থাকে 10a³ মাইনাস 10a²। আর x³ এর সহগটাকেই আমরা বলতেছি c। তো তোমার এর মান নির্ণয় করতে হবে, b এর মান নির্ণয় করতে হবে, c এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে আসলে তোমার প্রথমটা তো 1 আছে, এরপর আসছে x², এরপর আসছে x³। বাট আমার কথা হইলো x কোথায় গেল? x সম্বলিত কোনো পদ কি নাই, নাকি আছে বাট আমরা চোখে দেখতে পাইতেছি না? কেন, তুমি এভাবে ইমাজিন করতে পারো না 1 + x, বাট x এর সাথে সহগ হিসেবে মনে করো আছে 0, 0 × x আছে, তারপর আছে bx²। তার মানে কি দাঁড়ায়? তার মানে আসলে আমার x এর সহগ কত? x এর সহগ 0। তাহলে x দেখো তো, এখানে x আছে কোথায় কোথায়? এই একটা x আছে, আবার এখানে আরেকটা x আছে।
তাহলে এক্স এর সহগ কত? দেখো তো এক্স এর সহগ হবে আমাদের 5a, দেখো এক্স 5a এক্স মাইনাস এক্স, এই দুটো হলো কি এক্স সম্বলিত পদ। এখান থেকে এক্স যদি তুমি কমন নাও তাহলে কিন্তু তোমার এক্স এর সহগ বের হয়ে যাবে 5a মাইনাস 1। তাহলে এইটাই হলো আমার এক্স এর সহগ। আর প্রশ্ন মতে এক্স এর সহগের ভ্যালু কত হবে? 0। তাহলে 5a মাইনাস 1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে 1/5। এখন এর ভ্যালু যে বের করে ফেলাইছে তার কাছে বি এর ভ্যালু বের করা কি কোনো ব্যাপার? এখানে তুমি জাস্ট বসাবা, বি এর ভ্যালু বের হয়ে যাবে। আবার এখানে তুমি এর ভ্যালু বসাবা, সি এর ভ্যালু বের হয়ে যাবে। এই অঙ্কটা একটু টেকনিক্যাল ম্যাথ, তোমরা এখানে একটা স্টার দাও। ঠিক আছে, এইটা ভালো একটা ম্যাথ ছিল, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা বাসায়গুলা। তারপরে দেখি আমরা আজকে সম্ভবত আর করাবো না, তুমি জাস্ট কোশ্চেন দেখো নতুন কিছু আমরা পাই কিনা। এ সমান সমান 1 হলে তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃত করে, এর মানে যদি 1 হয় তাহলে আমার দ্বিপদীটা কেমন হবে? দ্বিপদীটা হবে 1 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার 7। তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃত করবা, তার মানে প্রথম পদ হবে মাইনাস এক্স বাই 3, দ্বিতীয় পদ হবে মাইনাস এক্স বাই, আচ্ছা প্রথম পদ হবে অ্যাকচুয়ালি তোমার কত? প্রথম পদ হবে 1, ঠিক আছে, দ্বিতীয় পদ হবে মাইনাস এক্স বাই 3, আর তৃতীয় পদ হবে মাইনাস এক্স বাই 3 স্কোয়ার। আর সাথে কিন্তু সহগ আছে, যেমন এটা সহগ তো 1, এটা সহগ থাকবে 7, তার মানে এটা মাইনাস 7x/3 হয়ে যাবে। আর এটা সহগ 7c2 এর ভ্যালু জন্য কত বের করলাম? 7c2 ভ্যালু হলো গিয়ে 21, তার মানে এখানে অ্যাকচুয়ালি একটা মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9, আর এখানে একটা 21 আছে মনে করো, আমি লিখলাম না, তোমরা এটা পারবা। এরপরে এক্স এর মান নির্ণয় করো। বলছি কি বিস্তৃতির এ কিউবের সহগ 560, তাহলে তোমার এ কিউব আনা লাগবে। এ কিউব কিভাবে আনবা? এটাগুলো কিন্তু এমসিকিউ, এমসিকিউতে আসলে কিভাবে করবা জানো? তুমি আগে লিখবা এ, তারপরে লিখবা মাইনাস এক্স বাই 3, তারপরে তোমার বলছে কি এ কিউব না, তাহলে এর উপরে 3 দেবা। আর মোট পাওয়ার আছে কত? 7, তাহলে এখানে তোমার আসবে 7 দিয়ে 3 বিয়োগ করলে কত হয়? 7 দিয়ে 3 বিয়োগ করলে হবে 4। আর এখানে সহগ কত? 7c, 3ও লিখতে পারো, 4ও লিখতে পারো। তাহলে এই যে আমি লিখলাম এটাই হলো আমার এ কিউবের, আচ্ছা এ কিউবের সহগ বলছে না, তাহলে তুমি এ কিউবটা বাদ দাও। এ কিউব এটা হলো কি আমার এ কিউব সম্বলিত পদ, তাহলে এ কিউবের সহগ কি? এ কিউবের সাথে যা আছে তাই হলো এ কিউবের সহগ। তাহলে এই এ কিউবের সহগের ভ্যালু হলো গিয়া 560। এই 7c3 ভ্যালু ক্যালকুলেটারে চাপ দিলে সম্ভবত কত? 35 বাইরে হবে, তাই না? 560কে তুমি যদি 35 দিয়ে ভাগ করো, 560 ভাগ 35 আসে কত? 16 আসে। তার মানে মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হলো গিয়া 16। 16 মানে কি? 16 মানে হলো গিয়া 2 টু দি পাওয়ার 4। আচ্ছা এইটা সমান সমান যদি এইটা হয় তাহলে আমি কিন্তু লিখতে পারি মাইনাস এক্স বাই 3 ইকুয়ালস টু 2। অতএব এক্স সমান সমান তাহলে কত? এক্স সমান সমান মাইনাস 6। এটাই আমাদের এক্স এর ভ্যালু। বাট আমাদের তো এখানে এক্স এর ভ্যালু চাই না রে। আচ্ছা হ্যাঁ, এক্স এর ভ্যালুই তো চাইছে, দেখছো মাথা পুরো গেছে। এক্স এর ভ্যালু কিন্তু বের হয়ে গেল, আমি বললাম যে করাবো না, তারপর আমি কিন্তু করাই দিয়েছি ভুলে। আচ্ছা সি নাম্বারটা কি বলছে? রাশিটির বিস্তৃত এক্স কিউবের সহগ আর এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 135 গুণ। আচ্ছা এই ম্যাথগুলো তুমি এখন পারবা না? এই যে সহগ সহগ এত গুণ, একটু কিন্তু আমি ভুল সমীকরণ সাজাইছিলাম, পারবা? একটু সাবধানে করো, এই যে বিস্তৃতিটা ঠিকভাবে লেখো, নাহলে কিন্তু অঙ্ক যাবে। পারবা কিনা বলো ভাই? হ্যালো, হ্যালো। আচ্ছা, আচ্ছা তাহলে এটা চট্টগ্রাম বোর্ড 22 গেল। এরপর কি আছে? চট্টগ্রাম বোর্ড 22, ওরে বাবা, চট্টগ্রাম বোর্ড 22 সালে 2টা প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে, আনবিলিভেবল। কি বলো? এত তো আসার কথা না। হয়তোবা ভুল প্রিন্টিং মিস্টেক হইতে পারে, এটা উদ্ভাসের বই বুঝছো। এই যে একটা দ্বিপদী দেওয়া আছে বিস্তৃতির একিউবের, ও ও ও আচ্ছা সরি সরি, আমি নিজেই তো আনছি, লক্ষ্য করে নেই বুঝছো। আচ্ছা 6 সিলেট বোর্ড 2022, এখানে কি আছে? প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করে এর বিস্তৃতি নির্ণয় করে। এটা পারবা না? এরকম আমি অঙ্ক আজকে করাইছি। কে কিউবের সহগ এত হলে এক্স এর মান নির্ণয় করে, এটাও তো পারবা। এই যে এ এর তুমি বিস্তৃতি করবা। এই যে কে কিউব, কে কিউব তুমি কখন পাবা? তুমি আগে প্রথমে লিখবা 2k ব্র্যাকেট, তারপর লিখবা x/3 এমসিকিউ, ঠিক আছে। কে কিউব পাইতে হলে তোমার অবশ্যই এদিকে 3 লাগবে, এদিকে 3 দিলে যেহেতু আমার এখানে সর্বোচ্চ পাওয়ার 6, তাহলে এখানেও কিন্তু 3 বসবে। আর আমার সহগটা কত হবে? 6c3। তাহলে বলছি কে কিউবের সহগ, তুমি কে কিউব যদি বাদ দাও, তুমি আবার এই ফুল জিনিসটা মুছে দিতে যাইও না। এটা যদি মুছে দাও তাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল হবে। কেন? কারণ আগের অঙ্কে আমার কিন্তু দেখো যেটা সহগ বলছিল, যেটা সহগ বলছিল
বলছিল কি আমার কিন্তু শুধুমাত্র কি ছিল জানি, এদিকে এ ছিল, এর সাথে কিন্তু অন্য কোনো সহগ ছিল না, কোনো সংখ্যা ছিল না। কিন্তু এইখানে আমার কিন্তু কে এর সাথে টু আছে, তাহলে তুমি ফুল মুছে দিতে পারবে না। টু কে কিউব মানে কি? টু কে কিউবের মানে হইলো 8 কে কিউব। তো তুমি শুধু কে কিউবটারে মুছে দেবে, 8 মুছে দিও না আবার, ঠিক আছে? তাহলে এইটাই হইলো আমার কে কিউবের সহগ। আর 6c3 এর ভ্যালু কত একটু বাইর করো। 6c3 ভ্যালু লেগে 20। ঠিক আছে, তাহলে এখানে তুমি 20-এর সাথে 8 গুণ করলে কত হয়? 8 × 2 = 16, মানে 160। ওই কি হইলো, এটা সহগ তো 160, তাহলে এটা একটা কাটাকাটি। তার মানে কে, কে তো না, এটা কি এক্স না? আচ্ছা এক্স, x/3 কিউব সমান সমান 1। তার মানে x/3 এর ভ্যালু তো 1, তার মানে এক্স এর ভ্যালু কত? 3 বলো বুঝছো কিনা? আচ্ছা দেখো, বি এর বিস্তৃতি, এই যে বি একটা দ্বিপদী দেওয়া আছে, বিস্তৃতি করবা, প্রথম 5টা পদ নির্ণয় করবা, প্রথম 5টা পদ, তার মানে এক্স, এক্স বাই টু প্রথমে স্কোয়ার, এক্স থ্রি, মানে x-(x/2) পর্যন্ত যাবা, ঠিক আছে? বিস্তৃতির সাহায্যে এর ভ্যালু আছে, এইগুলো কেমনে করবা? তোমার যে জিনিসটা দেওয়া আছে 1-x/2 আছে না, আর এখানে কত দেওয়া এই জিনিসটা, তাহলে তোমার এই লাইনটা লিখতে হবে যে 1-x/2 = 0.995। তারপরে তোমার জাস্ট এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে? এক থেকে তুমি যদি এটা বিয়োগ করো তাহলে কত হয়? 0.005 হয়। আর এখানে আছে x/2, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 0.01। এখন এই এক্স এর ভ্যালুটা তুমি একটু আগে যে 5টি পদ পর্যন্ত বিস্তৃতি করছো, সেখানে জাস্ট এক্স এর ভ্যালুটা বসাই দেবা, তাহলেই আমার মান বের হয়ে যাবে 4 দশমিক স্থান পর্যন্ত। তার মানে তুমি দশমিকের পর 4টা অঙ্ক দেবা, কেমন? আচ্ছা, সিলেট বোর্ড 22 তো আমরা সলভ করলাম একটু আগে, সহজ ছিল সিলেট বোর্ডের প্রশ্নটা। আচ্ছা 1-b⁴, আচ্ছা 1-b এর প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে বিস্তৃতি করতে পারবে না? আর এর বিস্তৃতি মানে এই যে একটা দ্বিপদী আমার দেওয়া, এর বিস্তৃতিতে এক্স বর্জিত, এই যে এক্স বর্জিত পদ এবং মধ্যপদ সমান হলে প্রমাণ করো যে এটা সমান সমান এটা। তার মানে তারা বললেই দিয়েছে যে এক্স বর্জিত পদ হইলো মধ্যপদ। আমরা কিন্তু এই রিলেটেড অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করাইছিলাম, তাই না? তাহলে এটা সমান সমান এটা আছে, এই অঙ্কটা আমি একটু করাইয়ে দিই, আমার মনে হয় এটা আমার করাই দেওয়া উচিত। এটাই লাস্ট ম্যাথ আজকের, একদম লাস্ট প্রমিস তোমাদের সাথে, কেমন? আচ্ছা তাহলে আমরা বিস্তৃতি করি আগে, বিস্তৃতি করার আগে x/2, আর এখানে আসে 1/x²। এখন যদি এক্স বর্জিত পদ আমি পেতে চাই, যদি এক্স বর্জিত পদ আমি পেতে চাই, আমরা প্রথমে এক্স বর্জিত পদটা বের করতেছি, ঠিক আছে? এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ আমরা কিভাবে পাবো? এখানে যদি আমি 3 দাও, দেখো মোট আমার পাওয়ার কত? 6 না? জানি যে দুইটা মিলাই আমার মোট পাওয়ারের যোগফল কিন্তু 6 হবে। তার মানে তুমি যদি এদিকে 3 দাও, তোমার এদিকে বাকি থাকে 3। কিন্তু তাহলে কিন্তু আমার এক্সট্রা কাটাকাটি যাবে না। কিন্তু যদি আমি একটু চালাকি কইরা এখানে টু দি পাওয়ার, এখানে যদি 4 দেই, দেখো এখানে 4 দিলে এখানে বাকি থাকে আর কত? 6 থেকে 4 বিয়োগ করলে 2। তাহলে দেখো তো কাটাকাটি যায় কিনা? তখন কিন্তু আমার কাটাকাটি যায়। কাটাকাটি গেলে আর ভালো কথা, এই যে 1/x² উপরে আমি কত দিলাম পাওয়ার? পাওয়ার দিলাম 2। তাহলে এখানে আচ্ছা মোট আমার এন এর মান কত? এন এর মান হলো গিয়ে 6, তাই না? এই যে এন এর ভ্যালু কত? 6। এন টি, আর এর জায়গায় তুমি 4ও লিখতে পারো, 2ও লিখতে পারো, তোমার ইচ্ছা। আর 6c2 এর ভ্যালু কত? 6c2 এর ভ্যালু হলো গিয়া 15। তারপর এখানে আছে তোমার x⁴/2, যদিও এক্সটা কাটা যাবে একটু পরে, 1/x⁴, x⁴ কাটাকাটি, তাহলে আমার থাকবে শুধুমাত্র 15/2। এটাই হলো আমার এক্স বর্জিত পদ, তাই না? তারা বলছে যেহেতু যে এক্স বর্জিত পদ এবং মধ্যপদটা সমান, আর মধ্যপদ এক্স, জি বুঝলাম না। ও আচ্ছা, দেখলা, মাথা আমার কাজ করা বন্ধ করে দিছে গা। এই যে এখানে 2⁴ আছে, তো 2⁴ করলে এখানে তো 16 আসে। ভেরি গুড, ভেরি গুড অবজারভেশন। আমি তো আসলে তোমাদের টেস্ট করতেছি, বুঝছো, আমি তো পারি। দেখো মধ্যপদ, মধ্যপদ কত? মধ্যপদ তো আরো সহজ, আমরা এমসিকিউতে কিন্তু অনেক সহজে করি, তাই না? আর সিকিউতে যদি আসে তাহলেও আমরা এভাবেই আসলে করব। এই যে x/2 লিখবা, লিখবা যে মধ্যপদ নির্ণয়, x/2
বা একটু লিখতে পারো যে এন এর ভ্যালু এখানে কত, এন সমান সমান 6, অতএব বিস্তৃতি করলে মোট 7টি পদ পাবো, অতএব মধ্য পদ হবে চতুর্থ পদ। ঠিক আছে, এতটুকু লিখলেও লিখতে পারো, তোমার ইচ্ছা, চতুর্থ পদ। তারপর চতুর্থ পদ নির্ণয়, জাস্ট এই কথাটা লিখবা, তাইলে আশা করি ফুল মার্ক পাবা। তো এই যে 2/x আর কি আছে 1/x²। এখন যেহেতু মধ্যপদ আর যেহেতু আমার এন এর মানটা জোড় সংখ্যা, তাহলে আমি কিন্তু সিম্পলি এইটার উপরে 3 দেব আর এটার উপরে 3 দেব। আর সহগ কত, সহগ হবে 6c3। এগুলো কিন্তু এমসিকিউ ক্লাসে আমি তোমাদের শিখেছি না, বলো তাড়াতাড়ি কিভাবে করতে হয়। মধ্যপদও কিন্তু এইভাবেই তুমি নির্ণয় করবা, কারণ পরীক্ষা হলে আসলে এত সময় তুমি পাবা না। আর নাইলে এটা কাজ করতে পারো, যেহেতু বেশি তো না, মাত্র 7টা পদ, তাহলে তুমি 7টা পদ পর্যন্ত 7টা পদ লাগবেও না, তুমি 4টা পদ পর্যন্ত বিস্তৃত করো, কেমন? আচ্ছা, এরপরে দেখো ভ্যালু কত আসে, 6c3 এর ভ্যালু কত, 6c3 20। এখানে আছে x³ এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 1/x6। আচ্ছা, তাহলে 20/8 মানে কি, 4×5 = 20, 4 দুগুণে 8, কাটাকাটি করলাম। আর নিচে কিন্তু আছে x³, নিশ্চয়ই জানো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে x³ থাকবে। তাহলে এইটা হইলো আমার মধ্যপদ আর এইটা হইলো আমার এক্স বর্জিত পদ। তারা বলছে কি এইটা হবে এইটার সমান। তাহলে এখান থেকে তো আমি সমীকরণটা সাজাইতে পারি যে 15/16 = 5/2x³। এখান থেকে আমার এই জিনিসটা দেখাইতে হবে কিভাবে, আমরা প্রথমে আর গুণ করি, 15 দুগুণে 30, 30x³ = 6×15 কত, 6×15 তো 90। এখন অনেকে মনে করতে পারে যে ভাইয়া তাহলে এই 30 কে এখন এই পাশে আনবো, তারপর x³ এর ভ্যালু আসবে 3, তাহলে x এর ভ্যালু আসবে সামথিং, বাট ওটা তো আমাদের চাই না, আমার এই জিনিসটা বের করতে বলছে এই যে। তাহলে এখান থেকে একটা কাজ করো, 30x³ এক পাশে যেহেতু শূন্য আছে, তাহলে এই 90কে তুমি বাম পাশে নিয়ে আসো। ঠিক আছে, জি কিছু বলতেছো? হ্যালো। আচ্ছা, তাহলে এখানে তুমি যদি 30 30 কমন নাও, তাহলে 15 কেন, এই যে 15-এর সাথে 2 গুণ হয়ে গেছে, 15 দুগুণে 30, 30x³। আর এখানে 6×15 = 90, বুঝছো? x³ - 3 = 0। দেখো তো এই জিনিসটা কি চাইছে আদৌ? না, তোমার তো 3x³ - 8 চাইছে, তাহলে এখানে আবার কি কাহিনী বুঝলাম না। আচ্ছা, ক্যালকুলেশনে কি আবার কোনো মিস্টেক হয়ে গেল নাকি? আজকে তো ভুলের পর ভুল হইতেছে, কাহিনী কি? অন্যদিন তো এরকম হয় না। x⁴ x পর্যন্ত তো ঠিকই আছে, 15/16 এটা, আর এটা x³ / 8, 4×5 = 20, 4 দুগুণে 8, ঠিকই তো আছে, এটা সমান সমান এইটা। তাহলে 5 আর 16, আচ্ছা 5 আর 16 গুণ করলে, হায় রে আমি তো কি করতেছি আজকে দেখলাম, মানে একটার পর একটা সমস্যা হইতেছে। মেন কথা কি জানো, ক্ষুধা লাগছে। 5 আর 16 গুণ করলে কিন্তু 90 হয় না, হয় কত, আমি এদিকে দেখছি 6, এদিকে দেখছি 15, লিখে রাখছি 6×15 = 90, 5-16 গুণ করলে হয় 80, এই জন্যই তো মিলতেছে না। 5-16 হয় গুণ করলে কত হয়, 80। তোমরা প্লিজ একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমার কিন্তু অন্যান্য দিন এভাবে মিস্টেক হয় না, কেমন? আজকে একটু হইতেছে, সরি। আচ্ছা, এখানে তাহলে তুমি যদি 10কে কমন নাও, 10 কমন নিলে থাকে কি 3x³ - 8, 10কে 80, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে 3x³ - 8 = 0। বুঝছো কি না? এই যে মিলে গেল না, প্রমাণটা কিন্তু হয়ে গেছে। এই ছিল আজকে, যেহেতু প্রমিস করে ফেলাইছি, আসলে আর তো ম্যাথ করানো যাইতেছে না, তবে এছাড়াও আরো 2টা ম্যাথ আছে, তোমরা ভিডিওটা পোস্ট কইরা এই 2টা ম্যাথ বাসায় প্র্যাকটিস করবে, এই একটা আরেকটা আছে এখানে, কেমন? এই 2টা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। তাহলে আমি আশা করি আজকে আমি যা যা পড়াইছি তোমরা সবকিছু বুঝছো। একটু ভুল করছি আজকে, তাই তোমরা একটু ক্ষমা করে দিও, আই এম এক্সট্রিমলি সরি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।